আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদেরকে প্যারা দিতে। আসলে প্যারা বলা যাবে না, এটা টিচার কখনো স্টুডেন্টকে প্যারা দেয় না। স্যার অলওয়েজ স্টুডেন্টকে পেয়ার করে, কখনো প্যারা দেয় না। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে লেকচার 2 করব, ভৌত রাশি ও পরিমাপের। ফার্স্ট লেকচারটা অলরেডি আপলোড হয়ে গেছে। তাহলে দেখো, আমরা প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য রোপ। গল্পটা একটা লোক একদিন চিড়িয়াখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে দেখতে পায় একটা হাতি আহ, সাধারণ একটা দড়ি দিয়ে বাঁধা আছে। তা এই হাতিটা কখনো চেষ্টা করতেছে না, সে কিন্তু চাইলেই এই দড়িটা ছিঁড়ে চলে যেতে পারে। দড়িটা একদমই নর্মাল দড়ি, কিন্তু সে কখনো চেষ্টা করতেছে না দড়িটা ছিঁড়ে যাওয়ার, সে ওইভাবেই দাঁড়ায় আছে। এই দেখে লোকটা একটু বিস্মিত হয়। পাশে যাওয়া হাতিটার পাশে তার ট্রেনার ছিল। উনি ওই ট্রেনারকে জিজ্ঞাসা করে যে হাতিটা এত বড় হাতি, এ কেন চলে যাওয়ার চেষ্টা করছে না, বা এটা দড়িটা ছিঁড়ার চেষ্টা করছে না কেন, দড়িটা তো একদম সাধারণ দড়ি। তো ওই ট্রেনার ওই ব্যক্তিটিকে বলে যে যখন এই হাতিটা ছোট ছিল, তখন এই দড়িটা দিয়ে এ বাঁধা ছিল। তখন সে যখন এই দড়িটা তার জন্য ওই সময় যথেষ্ট ছিল, যে সে যাতে ছিঁড়ে না যেতে পারে, তখন সে চেষ্টা করতো এই দড়িটা ছিঁড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সেই সময় সে ব্যর্থ হয়েছে, সে ভেবে নিছে যে তার দ্বারা আর এটা সম্ভব হবে না। সে সেইভাবে প্রোগ্রামড হয়ে গেছে যে সে ভাবে ধরে নিছে যে তার দ্বারা আর কখনো এই দড়িটা ছিঁড়া পসিবল হবে না। সেই কারণে সে ওইটা ভেবেই চেষ্টা করতেছে না দড়িটা ছিঁড়ে যাওয়ার। তো এই গল্পটার আসলে মোরাল অফ দি স্টোরিটা কি? মোরাল অফ দ্য স্টোরিটা ভাইয়া দেখো, আমাদের লাইফে আমরা যখন একটা কোনো কাজ করতে যেয়ে ব্যর্থ হই, তখন আমরা ধরে নিই যে আমার দ্বারা আর এই কাজটা সম্ভব না, আমি এর জন্য যোগ্য না, আমি এই কাজের আমার দ্বারা এটা আর হবে না। দেখো, এই হাতিটা যদি এখন চেষ্টা করে, তাহলে কিন্তু অবশ্যই দড়িটা ছেড়ে চলে যেতে পারবে। কিন্তু এই যে ছোটবেলায় প্রোগ্রাম হয়ে গেছে, ও ভাইবা নিচ্ছে যে ওর দ্বারা আর এই দড়ি ছেঁড়া হবে না। আমাদেরও লাইফে এরকম ঘটনা ঘটে, আমরা একটা কাজ করতে যে ব্যর্থ হই, তারপর আমরা ভাইবা নিই যে আমাদের দ্বারা এই কাজটা আর হবে না। এরকম করলে হবে না, আমাদেরকে লাইফে ওই যে ব্যর্থতা থেকে আমাদেরকে শিখতে হবে এবং সামনে আগায় যেতে হবে। অনেকে বলে যে ভাই, আমি তো আমার দ্বারা ফিজিক্স হবে না, বা আমার দ্বারা ম্যাথ কঠিন লাগে, আমার হবে না। না ভাই, এই কথাটা বললে হবে না। হয়তো তুমি দেখো, তুমি যখন ছোট ছিলা, বা তোমার কোনো একটা যে কোনো একটা ফল্টের কারণে হতে পারে যে তোমার কাছে একটু একটা জিনিস কঠিন লাগছে, হয়তো বা যে কোনো টিচার বা যে কোনো কিছুর কারণে কঠিন লাগছে বিষয়টা। কিন্তু তাই বলে যে কঠিন তুমি যে এখন পারবা না, এটা না। এখন তোমার কত রিসোর্স আছে, অনলাইন আছে কত, তুমি যদি চেষ্টা করো অবশ্যই পারবা। কিন্তু তুমি যে প্রোগ্রাম করে নিছো যে ভাই আমার দ্বারা আর হবে না, আমি এইভাবে, এটাই তো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি ভাই, যে কোনো কাজ তোমাকে পারবো না বললে হবে না, থেমে গেলে হবে না। এই কাজটার প্রতি বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। তো চলো, এই যে অনেক জ্ঞান দেওয়া হইলো, এখন আমরা পড়ায় ফিরে আসি। তাহলে আজকে আমাদের পড়ার টপিক পরিমাপের যন্ত্রপাতি। আজকে আমরা ভার্নিয়ার স্কেল, তারপর স্ক্রু গজ, ত্রুটি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমাদের দৈনন্দিন জীবনে দৈর্ঘ্য পরিমাপ করতে যে নর্মাল স্কেলগুলা ব্যবহার করি, সেগুলা সাধারণত সেন্টিমিটারে থাকে সবচেয়ে। আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সাধারণত সেগুলা সেন্টিমিটারে দাগাঙ্কিত থাকে। সবচেয়ে কম বা ক্ষুদ্র যে পরিমাপ নিতে পারি এই স্কেল দিয়ে, সেটা এর লঘিষ্ঠ গণন, এবং সাধারণ স্কেলের ক্ষেত্রে সেটা 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। এখন ভাইয়া, যে কোনো যন্ত্রের বা ইনস্ট্রুমেন্টের লঘিষ্ঠ গণন ওই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা সর্বনিম্ন কতটুকু মেজার করতে পারবো, সেটা ওই ইনস্ট্রুমেন্টের জন্য লঘিষ্ঠ গণন। আর আমরা সাধারণ যে স্কেলগুলো ব্যবহার করি, এই স্কেলের ক্ষেত্রে সেটা 0.1 সেন্টিমিটার, এরকম আমরা আর মেজার করতে পারবো না। তুমি তোমার হাতের স্কেলটা নিয়ে দেখো, এখানে 1 সেন্টিমিটারে 10 ভাগে ভাগ করা আছে, তাহলে প্রত্যেক ঘরের মান 0.1 সেন্টিমিটার। এর থেকে কম তুমি আর মাপতে পারবে না, বা 1 মিলিমিটার। দশমিকের পর 1 ঘর পর্যন্ত এটি সঠিক পরিমাপ দিতে পারে। যেমন তুমি মাপলে 0.1 সেন্টিমিটার হবে, অথবা 0.5 সেন্টিমিটার হবে, এরকম। তাহলে দশমিকের পর দেখো, 1 ঘর পর্যন্ত এটা পারফেক্টলি মেজার দিতে পারে, কিন্তু 2 ঘর পর্যন্ত পারফেক্ট মেজার দিতে পারবে না। এই কথাটার মানে কি? যেমন ধরো, আমাদের নর্মাল স্কেল, আমি ধরো একটা আঁকাই। আমি এবার আঁকা আঁকিতে অনেক খারাপ। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো, এতটুকু 1 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা কত ভাইয়া? এটা 0.1 সেন্টিমিটার, এটা 0.2 সেন্টিমিটার, এটা 0.3 সেন্টিমিটার। ধরো একটা জিনিস তুমি মাপতে যে, ধরো একটা জিনিস এখান থেকে মাপতেছো, একটা দণ্ড মনে করো এইখান পর্যন্ত আসলো। ঠিক আছে ভাইয়া? তাহলে এখন কি বলবো বলো তো? এই দণ্ডটা এই পর্যন্ত আসছে। তোমার তোমার কোনো ফ্রেন্ড বলবে এই যন্ত্রটার দৈর্ঘ্য 0.3 সেন্টিমিটার। ঠিক আছে না? 0.3 সেন্টিমিটার। তোমার আরেক ফ্রেন্ড বলবে না, এই যন্ত্রটার দৈর্ঘ্য 0.0
সেন্টিমিটার, কারণ এটা দেখো 0.3 এবং 0.4 এর মাঝামাঝি পড়ছে। তাহলে এখন কি বলবো, এখন কার কথা আমি নিব? তাইলে হচ্ছে এটা এই সমস্যা থেকে উত্তরণের জন্যই আমাদের আরেকটা নতুন স্কেল আবিষ্কারের প্রয়োজন পড়ছে। সেটা হচ্ছে মানে যেটা দিয়ে আমি হচ্ছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট মেজারমেন্ট করতে পারবো। সেটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। এই দেখো, এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে আবিষ্কৃত হয়েছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের ব্যবহার কোথায়, আমরা কোথায় কোথায় ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করি? ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপার জন্য ভার্নিয়ার স্কেল আমরা ব্যবহার করি। গোলক আকৃতির বস্তুর ব্যাস মাপার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। খোলক আকৃতির বস্তুর অভ্যন্তরীণ ব্যাস মাপার জন্য। খোলক কি ভাইয়া? খোলক যেটা মাঝখানে ফাঁপা ফাঁপা, মানে মনে করো ধরো এই একটা সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারের মাঝে ফাঁকা থাকে না, সিলিন্ডার তো খালি, এই ধরো, ধরো এই দেখো এখানে একটা ইনার ডায়ামিটার থাকবে না ভাইয়া, এটা একটা ব্যাস থাকবে, আবার বাইরে দেখো এটা একটু পুরুত্ব আছে, তাহলে হচ্ছে বাইরে আরেকটা ব্যাস থাকবে। তাহলে এই ভিতরের অভ্যন্তরীণ এই ডায়ামিটারটা মেজার করার জন্য আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। আবার গোলক আকৃতি বস্তুর ব্যাস, যে কোনো গোলক বা বলো ডিস্ক বলো, তার ব্যাসটা মাপার জন্য আমরা এই যে ব্যাসটা মাপার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে পারি। ব্যাস মাপার পর আমরা তাকে দুই দ্বারা ভাগ করলে, তাকে আমরা দুই দ্বারা ভাগ করলে রেডিয়াস বা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এই দেখো সেই ভার্নিয়ার স্কেলটা। তাহলে ভার্নিয়ার স্কেলে দেখো এখানে বিভিন্ন পার্টস আছে। দেখো ভার্নিয়ার স্কেলে দেখো এখানে এই যে এটাকে বলা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলে, যেটা ভার্নিয়ার স্কেল, আর এটা হচ্ছে তোমার মেইন স্কেল। মেইন স্কেলে দেখো সাধারণ আমাদের মেইন স্কেল যেগুলো সেন্টিমিটারে দাগ আছে, দাগাঙ্কিত করা আছে, প্রত্যেকটা ঘর 0.1 সেন্টিমিটার করে। আর এটা দেখো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল দেখো হচ্ছে ভার্নিয়ার স্কেলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দেখো ভাগে ভাগ করা আছে, ঠিক আছে। আর উপরে এই দুইটা হচ্ছে জজ, এটা দিয়ে আমরা কোনো কিছু তোমার হচ্ছে ইনার ডায়ামিটার বললাম, যে সিলিন্ডার বা কোনো কিছু ইনার ডায়ামিটার মেজার করি। আর এই যে এটা দিয়ে হচ্ছে যে কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ, ছোট বস্তুর এগুলো মেজার করি। আর এখানে আরেকটা ইয়া দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা হচ্ছে কোনো বিকার বলো বা গ্লাস বলো কোনো কিছু ডেপথ বা গভীরতা নির্ণয় করি। তাহলে দেখো, এখন ভার্নিয়ার স্কেলে তোমরা হচ্ছে সাধারণত দুইটা সূত্র মুখস্থ করো। একটা হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট, বা যেটা বা লিস্ট কাউন্ট, বা মানে এই যন্ত্র দ্বারা সর্বনিম্ন যেটা মেজার করতে পারো সেটা সমান তোমরা কি মুখস্থ করো ভাইয়া? তোমরা মুখস্থ করো হচ্ছে প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান বাই ডিভাইডেড বাই হচ্ছে তোমার ভার্নিয়ারের ভার্নি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে ভাইয়া। প্রধান তোমরা মুখস্থ করো, লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আরেকটা সূত্র তোমরা কি মুখস্থ করো ভাইয়া? টোটাল রিডিং। টোটাল রিডিংটা কি? টোটাল রিডিং, টোটাল রিডিংটা সমান কি পড়ো তোমরা? টোটাল রিডিংটা সমান হচ্ছে প্রধান স্কেলের প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট, এটাকে বলবো আমরা হচ্ছে মেইন স্কেল রিডিং, ঠিক আছে, প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট, এটাকে বলবো হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে। তোমরা আবার এখানে টোটাল রিডিংটা কি সমান লিখতে পারো, কি তোমরা লিখে হচ্ছে টোটাল রিডিং সমান প্রধান স্কেলের পার্ট, বা এখানে লিখি মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং সমান তোমরা আবার কি করো, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন জিনিসটা কি ভাইয়া? আবার দেখো ভার্নিয়ার স্কেল অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দেখছো ভাগে ভাগ করা আছে, যখন রিডিংটা নিবা না তোমরা, তখন দেখবা যে হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা ভাগ হচ্ছে প্রধান স্কেলের একটা ভাগের সাথে এক্সাক্ট মিশে গেছে। সেটা হচ্ছে কয় ঘরটা মিশে গেছে সেই ঘরের মানটা এখানে বসাইতে হবে, তাহলে এটা হবে তোমার আলটিমেট ফাইনাল রিডিং। তোমরা হচ্ছে একটা সূত্র এটা মুখস্থ করো, আর হচ্ছে একটা সূত্র হচ্ছে এটা মুখস্থ করো। এই দুটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ গুলো হয়ে যাবে, কিন্তু যেগুলো কনসেপচুয়াল ম্যাথ আসবে না ভাইয়া, তখন আর তোমার এই যে মুখস্থ এই সূত্রটা দিয়ে কাজ হবে না, তখন তুমি পড়ে যাবে বিপদে। তখন এই কনসেপচুয়াল ম্যাথ গুলো কিভাবে করতে হবে সেটা জানার জন্য এই সূত্রটা কিভাবে আসছে সেটা সম্পর্কে একটু আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা কনসেপচুয়াল ম্যাথ গুলো করতে পারবো। সেটা এখন তোমাদেরকে একটু দেখাই। হম নিউ পেজ নিয়ে নিই। হুম, দেখো ভাইয়া, এখন এই যে দেখো ভার্নিয়ার স্কেল দেখো কত অনেকগুলা হচ্ছে ভাগে হচ্ছে ভাগ করা থাকে,
ঠিক আছে। আর মেন স্কেলে দেখো, মেন স্কেলে অনেকগুলা, মেন স্কেলে দেখো মার্কিং করা আছে। মেন স্কেলে প্রত্যেকটা ভাগের মান সহ 0.1 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার এগুলো মার্ক করা আছে, কিন্তু ভার্নিয়ার স্কেলে দেখো কোনো মার্কিং করা নেই। ভার্নিয়ার স্কেল অনেকগুলো ভাগে ভাগ করা থাকে। এখন ভার্নিয়ার কনস্ট্যান্টের আসল সংজ্ঞাটা কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকের সূত্র হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান। প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ঘরের মান। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান মেইন স্কেল ডিভিশন, বা প্রধান স্কেলের এক ঘরের মান, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। ভার্নিয়ার 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 স্কেলের এক ঘরের ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান, এটাকে বলবো হচ্ছে ভার্নিয়ার ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। ঠিক আছে ভাইয়া? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি? প্রধান স্কেলের এক ঘরের মান, ওয়ান মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান, বা ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের বা ভার্নিয়ার ধ্রুবকের মেন সূত্র। ঠিক আছে ভাইয়া? এখান থেকে তোমার শর্টকাটে এই যে এই সূত্রটা আসবে, এটা কিভাবে আসছে সেটা দেখাচ্ছি। এখন দেখো ভাইয়া, দেখো এখন তুমি যখন মেজারমেন্টটা নিবা তখন দেখবা যে ভার্নিয়ার স্কেলের একটা ঘর হচ্ছে এক্সাক্ট হচ্ছে সাধারণত এইভাবে থাকে। দেখো একটা ভার্নিয়ার স্কেল, মনে করো এই হচ্ছে একটা মেইন স্কেল। ঠিক আছে, মনে করো হচ্ছে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখো 7 সেন্টিমিটার। ঠিক আছে, মনে করো ভার্নিয়ার স্কেলটা যদি আঁকাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, দেখো এটা হচ্ছে প্রধান স্কেল, এটা কিন্তু প্রধান স্কেল, এটা হচ্ছে মেইন স্কেল। ঠিক আছে, প্রধান স্কেলে দেখো 9 ঘর, ভার্নিয়ার স্কেলে এখানে দেখো 10 ঘর। ঠিক আছে, তাহলে দেখো মানে এই যন্ত্রটা এইভাবে তৈরি করা হয়েছে। দেখো ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের ভিতরে, মানে এতটুকু জায়গার মধ্যে এঁটে গেছে। মানে এতটুকু জায়গার মধ্যে প্রধান স্কেলের 9 ঘর, এতটুকু জায়গার মধ্যে হচ্ছে ভার্নিয়ার স্কেল তোমার 10 ঘর। এভাবে এই ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয়েছে। তাহলে এখানে দেখো কিন্তু এক একটা যন্ত্রের মানে এক এক ধরনের ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যে সবসময় 9 স্কেলে 10 হবে, 19-এর সাথে 20 হইতে পারে, 8-এর সাথে 5 হইতে পারে, এক একটা ক্ষেত্রে এক এক রকম হবে। কিন্তু সে তখন আমরা কি করব? এই জন্য হচ্ছে দেখো এখানে যেমন হচ্ছে আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা তৈরি করবো আসলে। 9 ঘর ভার্নিয়ার স্কেল, প্রধান স্কেলের সমান 10 ঘর ভার্নিয়ার স্কেল। তাহলে দেখো 10 ঘর ভার্নিয়ার স্কেল সমান 9 ঘর প্রধান স্কেল। এখন দেখো প্রধান স্কেলের এক ঘরের মান কিন্তু ভাই আমি জানি। এখানে দেখো আমার প্রধান স্কেলের দেখো প্রত্যেকটা এক ঘর সমান দেখো 1 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান কত? আমি এখানে মার্কিং করা আছে 0.1 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের মানটা আমি জানি, কিন্তু দেখো ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ারের দেখো ঘরগুলার মান আমি জানি না, সেটাই আমি বের করবো। ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত প্রধান স্কেলের, সেটা আমি বের করব। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি না, এক ঘর এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান, এক ঘর ভার্নিয়ারের স্কেল সমান ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কি হবে ভাইয়া? তাহলে হচ্ছে 9/10 ইন্টু 9/10 ইন্টু প্রধান স্কেলের এক ঘর, প্রধান স্কেল। ঠিক আছে না? তাহলে এক ঘর ভার্নিয়ার স্কেলের মানটা দেখো এখান থেকে আমি পেয়ে গেছি 9/10 ইন্টু প্রধান প্রধান স্কেলের এক ঘরের মান, স্কেলের এক ঘরের প্রধান স্কেলের এক ঘরের মান। ঠিক আছে, আমি কিন্তু ভার্নিয়ার স্কেলার গুলো মানে এগুলো তো দেখো সব সেন্টিমিটারে, এগুলো তো হচ্ছে সব সেন্টিমিটারে। ঠিক আছে, কিন্তু ভার্নিয়ার স্কেল গুলো কোনো মার্কিং নেই। কিন্তু দেখো এখান থেকে আমি রিলেশন থেকে এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত সেটা বের করে নিয়ে আসলাম। এক ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান এই যে 9/10, আর প্রধান স্কেলের এক ঘরের মান তো আমি জানি, এটা আমি এখানে বসাইনি, কারণ হচ্ছে আমি একটা জেনারেলাইজ ফর্মুলা তৈরি করব। তাহলে এখানে এটা লিখতে পারি না, 9/10 কিন্তু প্রধান স্কেলের এক ঘর মান ওয়ান মেন স্কেল ডিভিশন প্রধান স্কেলের এক ঘরের মান, এটা হচ্ছে ওয়ান ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 9/10 ইন্টু ওয়ান ইন্টু মেন স্কেলের এক ঘরের মান। তাহলে এখন আমি এই যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান যেটা এখানে পাইছি, এখানে যদি হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলাতে বের বসায় দিই, তাহলে তো আমি পেয়ে যাবো জেনারেলাইজ ফর্মুলা।
তাহলে দেখো আরেকটা হচ্ছে নতুন পেজ নেই। পেজটা কই গেল? হুম, তাহলে দেখো এখন আমরা হচ্ছে ভার্নিয়ার ওয়ান, ভার্নিয়ার স্কেলের এক ডিভিশন এর মানটা হচ্ছে আমরা এখন এই ফর্মুলায় বসাবো। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান ছিল কি ভাইয়া? ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ছিল ওয়ান মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে ওয়ান মেইন স্কেল ডিভিশনের মানটা কিন্তু আমি জানি, দেখো আমাদের স্কেলের ক্ষেত্রে ওয়ান মেইন স্কেল ডিভিশনের মানটা কিন্তু 0.1 সেন্টিমিটার, কিন্তু আমরা এখনো বসাইনি, আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা তৈরি করবো। তাহলে হচ্ছে ওয়ান মেইন স্কেল ডিভিশন আমরা রাখলাম, ওয়ান মেইন স্কেল ডিভিশন মাইনাস ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন বাই সমান ভাইয়া কি পাইছো? 9/10 ইন্টু ওয়ান মেইন স্কেল ডিভিশন। তাহলে হচ্ছে 9/10 ইন্টু ওয়ান মেইন স্কেল ডিভিশন, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান। তাহলে হচ্ছে ওয়ান মেইন স্কেল ডিভিশন যদি আমি কমন নিই ভাইয়া কি হবে? এখানে ওয়ান থাকবে মাইনাস 9/10, ঠিক আছে না ভাইয়া? এখন ওয়ান মেইন স্কেল ডিভিশনের মান তুমি জানো, আর এখানে এটা হচ্ছে কি ওয়ান মেইন স্কেল ডিভিশনের মান নিলাম বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ঘর বোঝাচ্ছে, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, যখন হচ্ছে এটাকে আমি দেখো এখানে এই নয়টা কই থেকে আসছে? এই নয়টা আসছে কি, এই নয়টা কি রিপ্রেজেন্ট করতেছে? এই নয়টা হচ্ছে প্রধান স্কেলের ঘরের মান, প্রধান স্কেলের ঘরের মান। এই 10টা কি রিপ্রেজেন্ট করতেছে? 10টা কই থেকে আসলো? ভার্নিয়ারের ঘরের মান থেকে না, ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের ঘরের মান, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, তাহলে হচ্ছে এটাকে আমি কি এভাবে লিখতে পারি না, ওয়ান মেইন স্কেল ডিভিশন সমান ওয়ান মাইনাস, এখানে ধরো প্রধান স্কেলের ঘরের মান আমি হচ্ছে এম দ্বারা প্রকাশ করলাম, আর ভার্নিয়ার স্কেলের ঘরের মান এন দ্বারা প্রকাশ করলাম। তাহলে ওয়ান মাইনাস এম বাই এন, ঠিক আছে না? ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান, এই ফর্মুলাটা তুমি যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা যে কোনো কিছুর ক্ষেত্রে, ভার্নিয়ারের ভাগ সংখ্যার ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারবে, এটা হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা। এখন দেখো ভাইয়া, আমাদের সাধারণত কি হয়, আমাদের ম্যাথে বা প্রশ্নে আমরা যে ভার্নিয়ার স্কেলগুলো ইউজ করি, দেখা যায় যে হচ্ছে 19 19 ঘর হচ্ছে তোমার ভার্নিয়ারের 19, মানে প্রধান স্কেলের 19 ঘর, প্রধান স্কেলের 19 ঘর, তোমার হচ্ছে ভার্নিয়ারের হচ্ছে 20 ঘর, 20 ঘর হচ্ছে ভার্নিয়ার স্কেলে, ঠিক আছে, সমান হয়। অথবা মানে প্রধান স্কেলের ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে এক ডিফারেন্স থাকে, আমাদের সাধারণ ভার্নিয়ার স্কেলগুলোতে এক ডিফারেন্স থাকে, ঠিক আছে? এই জন্য কি হয় দেখো, এখন যদি তোমার এখানে তুমি ভার্নিয়ার কনস্ট্যান্টের এখানে যদি এক ডিফারেন্স থাকে, তাহলে ওয়ান মেইন স্কেল ডিভিশন ইন্টু ওয়ান মাইনাস, এখন যদি এক ডিফারেন্স হয়, ধরো হচ্ছে মেইন স্কেলের ডিভিশন হচ্ছে তোমার 9, আর ভার্নিয়ার স্কেল আমাদের যেটা নিয়েছিলাম ওইটাই নিয়ে, ভার্নিয়ার স্কেল ডিভিশন ধরো 10, মিলে গেছে। তাহলে এখান থেকে কি হবে? এটা তো ওয়ান মেইন স্কেল ডিভিশন 10 মাইনাস 9 বাই হচ্ছে 10, ঠিক আছে? তাহলে ওয়ান মেইন স্কেল ডিভিশন কিন্তু 10 - 9 সমান কত হয় ভাইয়া? এক, উপরে ডিফারেন্সটা কিন্তু এক হয়ে যায়, আর নিচে থাকে 10। নিচে এটা কি ছিল ভাইয়া? মনে করে দেখো, এটা ছিল ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ঠিক আছে? কিন্তু দেখো উপরের একটা কি ছিল, উপরে একটা কিন্তু দেখো এখানে দুইটা ডিফারেন্স, ভার্নিয়ারের ভাগ সংখ্যা এটা, মেইন স্কেলের ভাগ সংখ্যা নয়, এটার মধ্যে এক ডিফারেন্স হওয়ার কারণে উপরে বিয়োগ করে জাস্ট এক, মানে যদি কখনো 19 হয় তাহলে 20 হয়, 20 বিয়োগ 19 তাহলে এক হয়ে যাবে, উপরে সবসময় এক হয়ে যাচ্ছে বলে তখন হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা হিসেবে আসছে। এই দেখো এটা কি ছিল? প্রধান স্কেলের এক ঘরের মান বা ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে যখন, তাহলে আমরা এখান থেকে জেনারেলাইজ কি মানে জেনারেলাইজ ভাবে কি বলতে পারি? যখন হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা এবং হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার ডিফারেন্স এক হবে, তখন আমরা কি ইউজ করে ডিরেক্ট লিখতে পারবো কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান সমান মেইন স্কেল ডিভিশন বা ওয়ান, প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান বাই হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার এর ভাগ সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো, যখন হচ্ছে, দেখো যেমন এখানে হচ্ছে তোমার ভার্নিয়ারের এটা তোমার প্রধান স্কেলের ভাগ ছিল, এটা হচ্ছে ভার্নিয়ারের ভাগ ছিল, ভার্নিয়ারের ভাগ সংখ্যা,
তাহলে দেখো, যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা প্রধান স্কেল ভাগ সংখ্যার মধ্যে কিন্তু ডিফারেন্স 1, 10 আর 9, তখন কি হচ্ছে, এখানে 10 মাইনাস 9 হয়ে এখানে 1 চলে আসছে, তখন এটা ভার্নিয়ারের ভাগ মানে প্রধান স্কেলের ভাগে 1 চলে আসছে, এই কারণে প্রধান স্কেলের ওয়ান মেইন স্কেল ডিভিশনের সাথে একটা গুণে জাস্ট ওয়ান মেইন স্কেল ডিভিশনে থাকছে। কিন্তু সবসময় যে এরকম হবে তা না ভাইয়া, কনসেপচুয়াল প্রশ্নের ক্ষেত্রে দেখা যাবে তোমার ভার্নিয়ারের হচ্ছে 20 ঘর, প্রধান স্কেলে দেখা যাচ্ছে 18 ঘরের সাথে মিলে গেছে, তখন কি হবে, 20 মাইনাস 18 উপরে কিন্তু 2 থেকে যাবে, তখন তোমার এই সূত্র আর কাজ করবে না। এতটুকুই জাস্ট বোঝাচ্ছিল। তাহলে এখানে এটা একবারে কারেক্ট করে দিই। ঠিক আছে, তখন তাহলে আমরা তাহলে এই সূত্রটা কখন ইউজ করব, যখন ডিফারেন্স হবে প্রধান স্কেলের ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ভাগের মধ্যে ডিফারেন্স হবে 1। আর যখন জেনারেলাইজ সূত্রটা কি, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের জেনারেলাইজ সূত্রটা হচ্ছে 1 মেইন স্কেল ডিভিশন ইনটু 1 মাইনাস এম বাই এন। এমটা কি ছিল ভাইয়া, এমটা ছিল হচ্ছে তোমার প্রধান স্কেলের ভাগ, প্রধান স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, ভাগ সংখ্যা, বা এনটা ছিল কি ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে ভাইয়া, তাহলে একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা, আর তাহলে টোটাল রিডিংটা কি হবে, টোটাল রিডিংটা হবে হচ্ছে ভাইয়া মেইন স্কেল রিডিং বা প্রধান স্কেলের পার্ট, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ারের স্কেলের পার্ট। ভার্নিয়ার স্কেলের পার্ট সমান আবার কি ছিল, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমাপতন। ঠিক আছে না ভাইয়া, ভার্নিয়ার সমাপতন, সমাপতন। ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে এই তিনটা ফর্মুলা দিয়ে সব কনসেপচুয়াল ম্যাথ গুলো, যে ম্যাথ গুলো সব হয়ে যাবে। সরি। তাহলে দেখো কালারটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন একটা এক্সপেরিমেন্ট দেখি। এই এক্সপেরিমেন্টটা আমি তোমাদের জন্য করছিলাম। তাহলে দেখো এক্সপেরিমেন্টটা দেখো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদেরকে ভার্নিয়ার স্কেলের একটা মেজারমেন্ট নিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি। দেখতে পাচ্ছ আমার কাছে একটা ভার্নিয়ার স্কেল আছে। ভার্নিয়ার স্কেলের দেখছো এটা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেলের, এটা এভাবে মুভেবল, এটাকে মুভ করা যায়। আর এখানে যে জজগুলো দেখতে পাচ্ছ, এই জজটা দিয়ে, উপরের জজটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছুর আউটার ইনার ডায়ামিটার নির্ণয় করি। সিলিন্ডার বলো বা যে কোনো মোটা থিকনেসের কোনো কিছু ইনার ডায়ামিটারটা আমরা নির্ণয় করি। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা জজ, এটার মধ্যে আমরা কোনো কিছু লেন্থ ডায়ামিটার বা সেটা নির্ণয় করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা আছে, এটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু ডেপথ বা গভীরতা নির্ণয় করি। আমাদের জাস্ট এতটুকু জানলে হবে এই দুটার কাজ। এখন আমি তোমাদেরকে হচ্ছে, আমার কাছে একটা চাবি আছে, এই চাবির রিংটা মেজারমেন্ট করে দেখাবো। এখন কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে থাকলে প্রথমে দেখতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্টের কোনো ত্রুটি আছে কিনা, এটা আমরা দেখবো। সেটা দেখার জন্য দেখো, এখানে দেখো এটা মেইন স্কেল, এই যে এটা মেইন স্কেল, আর এটা হচ্ছে দেখো ভার্নিয়ার স্কেল। তাহলে দেখতে হবে ভার্নিয়ারের স্কেল যখন মেইন স্কেলের জিরোর সাথে এক্সাক্ট মিশে আছে কিনা। দেখতে পাচ্ছ এখানে এক্সাক্ট ভার্নিয়ারের জিরো, ভার্নিয়ার স্কেলের জিরো এবং মেইন স্কেলের জিরো এক্সাক্ট দাগে দাগে মিলে আছে। তার মানে এই ইনস্ট্রুমেন্টটাতে এখন কোনো ত্রুটি নাই। তাহলে এখন আমরা একটা মেজারমেন্ট নিব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক বা হচ্ছে লঘিষ্ঠ গণন, যেটাই বলো সবগুলো একই কথা। লিস্ট কাউন্ট মানে এই যন্ত্রটা, ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা ন্যূনতম কত একক পর্যন্ত মেজারমেন্ট করতে পারবো কারেক্টলি, সেটা আমরা মেজার করব। সেই ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট, আগে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাই বলো, সেটা সমান হচ্ছে মেইন স্কেল ডিভিশন বা মেইন স্কেল প্রধান স্কেলের এক ঘরের মান বা প্রধান স্কেলের এক ঘরের মান মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন বা ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান, ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ক্ষেত্রে ন্যূনতম আমরা কতটুকু মেজারমেন্ট করতে পারবো, ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের সূত্র। এখন দেখো প্রধান স্কেলে দেখো হচ্ছে সেন্টিমিটারে 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা আছে। তার মানে এক ঘর সমান 0.1 সেন্টিমিটার বা প্রত্যেক ঘর 1 মিলিমিটার। 1 সেন্টিমিটার কে দেখো 10টা ঘরে ভাগ করা আছে, তাহলে প্রত্যেক একটা ঘর হবে হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার।
তাহলে আমরা প্রধান স্কেল দেখো, প্রধান স্কেলের প্রত্যেকটা একটা ঘর সমান 1 মিলিমিটার আমরা পেয়ে গেলাম। কিন্তু দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কোনো মার্কিং করা নেই কোনো এককে। আমরা এখন সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য দেখো যখন আমরা ভার্নিয়ার স্কেলের 0 এবং মেইন স্কেলের 0 মিলালাম, তখন দেখো ভার্নিয়ার স্কেলের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ভার্নিয়ার স্কেলের দেখো 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সাথে এক্সাক্ট মিশে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মেইন স্কেলের 19 ঘর। তাহলে মেইন স্কেলের 1 ঘর সমান আবার কত ছিল, 1 মিলিমিটার। তাহলে মেইন স্কেলের 19 ঘর সমান হবে হচ্ছে 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের ডিভিশন 20 ঘর সমান মেইন স্কেলের 19 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারি 19 ভাগ 20 এত মিলিমিটার। এটা আমরা বুঝলাম। এখন দেখো মেইন স্কেলের 1 ঘরের মানটা ছিল হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের কোনো মানে মান দেওয়া ছিল না, সেটা আমরা এর ভার্নিয়ার স্কেলের সম্পর্ক এবং মেইন স্কেলের সম্পর্ক থেকে বের করে আনলাম। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মানটা আমরা পেয়ে গেছি 19 ভাগ 20 এত মিলিমিটার। তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আসবে হচ্ছে 1/20 মিলিমিটার সমান 0.05 মিলিমিটার। তাহলে দেখো আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্ট আছে এই ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা 0.05 পর্যন্ত মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মেজারমেন্ট করতে পারবো। এখানে দেখো সেটা লিখা আছে, ভার্নিয়ার স্কেলের উপর ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 মিলিমিটার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। এখন দেখো আমরা একটা মেজারমেন্ট নিব এবং এটাকে আমরা মেজার করে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ চাবিটাকে প্রথমে এই জজের মধ্যে আটকাতে হবে ভালোভাবে। এখন আমরা টোটাল রিডিংটা কিভাবে নিব, টোটাল রিডিংটা হবে হচ্ছে মেইন স্কেলের রিডিং বা প্রধান স্কেলের মান প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং বা ভার্নিয়ার স্কেলের যে মানটা পাবো। মেইন স্কেলের রিডিংটা দেখো, মেইন স্কেলের রিডিংটা এখানে আমরা দেখতে পাচ্ছি 6 পরে 1 2 3 6.3 সেন্টিমিটার 6.3 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং সমান কি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট যেটাই বলো সেটা ইন্টু দেখো ভার্নিয়ার স্কেলের 1 2 3 ঘর দেখো মেইন স্কেলের একদম এক্সাক্ট এখানে একটা ঘরের সাথে মিলে গেছে, দেখতে পাচ্ছ এক্সাক্ট মিলে গেছে। এখন ভার্নিয়ার স্কেলের সেই কত ঘর মেইন স্কেলের সাথে এক্সাক্ট মিলে গেছে সেই ঘরের মান এখানে আমাদের 3 ঘর, ভার্নিয়ার স্কেলের 1 2 3 ঘর মেইন স্কেলের সাথে এক্সাক্ট মিলে গেছে, তাহলে এখানে 3 ঘর লিখবো। তাহলে হচ্ছে এখানে দেখো এটা সেন্টিমিটারে আর এখানে এটা আমাদের আছে ভার্নিয়ার কনস্ট্যান্টে মিলিমিটারে। তাহলে এটারে আমরা মিলিমিটারে নিয়ে নিই, 6.3 সেন্টিমিটারকে মিলিমিটারে নিলে 10 দ্বারা গুণ করলে 63 মিলিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 মিলিমিটার গুণ 3, তাহলে এখানে আসছে হচ্ছে 63 মিলিমিটার যোগ 3 15 45.45 মিলিমিটার, তাহলে হচ্ছে 63.45 মিলিমিটার। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে দেখো আমরা হচ্ছে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত এক্সাক্ট মেজারমেন্ট করতে পারলাম ভার্নিয়ার স্কেল দিয়ে। তাহলে আজকে এতটুকুই। তাহলে ভাইয়া এক্সপেরিমেন্টটা দেখতে পারছো, তোমাদের জন্য এক্সপেরিমেন্টটা করছিলাম আমি। আচ্ছা দেখো এখন একটা কথা বলছি যে হচ্ছে এই সূত্রটা টোটাল রিডিং সমান এখানে কিন্তু মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমপাতন মাইনাস, মানে যখন এই সূত্রটা কখন ভ্যালিড, যখন হচ্ছে কোনো মানে ইনস্ট্রুমেন্টে কোনো কোনো ত্রুটি নাই, ইনস্ট্রুমেন্টটাতে কোনো ত্রুটি নাই, ঠিক আছে। মানে ত্রুটি নাই বলতে ভার্নিয়ারের 0 এবং হচ্ছে মেইন স্কেলের 0 একদম এক্সাক্ট 0তে 0 আছে, মানে মনে করো মেইন স্কেলের 0 এবং ভার্নিয়ারের স্কেলের 0 একদম এক্সাক্ট মিলে আছে, তখন এই সূত্রটা যদি মিলে না থাকে তখনও বের করতে পারবো। তো এই ত্রুটিটা আমরা পরে পড়বো, হচ্ছে যে শূন্য ধনাত্মক শূন্য ত্রুটি এবং ঋণাত্মক শূন্য ত্রুটি, তখন কি হবে, তখন সূত্রটা হচ্ছে তোমার টোটাল রিডিং সমান সমান মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন মাইনাস এই যে ত্রুটিটা হবে সেই ত্রুটি,
ধনাত্মক ত্রুটি বা ঋণাত্মক ত্রুটি যেটা বলো মাইনাস বিয়োগ দিতে হবে সেই ত্রুটিটা। ধনাত্মক ত্রুটি হলে পজিটিভ হবে, ঋণাত্মক ত্রুটি হলে নেগেটিভ হবে। নেগেটিভ নেগেটিভ মিলে প্লাস হয়ে সেই ঋণাত্মক ত্রুটি মিলে যোগ হয়ে যাবে, এটা আমরা পরে দেখতেছি। তাহলে দেখো এখন ভাই আমরা কয়েকটা ম্যাথ করি। তাহলে দেখো একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান। এটা তোমাদের সিলেক্ট বোর্ড না কোন একটা বোর্ড থেকে উঠাইছি, মানে বোর্ডের প্রশ্ন থেকে। দেখো এখন এই প্রশ্নটা আসছে, এটা দেখো কনসেপচুয়াল প্রশ্ন। ভার্নিয়ার স্কেলের 20 ঘর দেখো প্রধান স্কেলের 18 ঘরের সমান। ভার্নিয়ারের ঘর সংখ্যা প্রধান স্কেল ঘরের মধ্যে কিন্তু দেখো ডিফারেন্স এক নেই। এখন কি করবো, অনেক স্টুডেন্ট যারা যে মুখস্থ করে গেছে ওরা কি লিখবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি ভাইয়া, ভার্নিয়ার কনস্ট্যান্ট লিখে ও মুখস্থ যেটা জানে প্রধান স্কেলের এক ঘরের মান, প্রধান স্কেলের এক ঘরের মান কত, এখানে এক ঘরের মান 1 মিলিমিটার। আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা এখানে দেওয়া আছে কত, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের মানে ভাগ সংখ্যা। তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের 20 বসাবে, বসে কি করবে, 5 20 × 100 0.05 মিলিমিটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করবে। তারপরে টোটাল রিডিংটা বের করবে, টোটাল রিডিংটা বের করে অ্যান্সার করে আসবে। বাড়ি এসে তো উদাহরণ বলবে যে হচ্ছে আমি তো একে 100 দাগাইছি, কিন্তু আলটিমেটলি সে কি করছে, ভুল। কারণ ওই যে মুখস্থ করে গেছে, ও তো বেসিকটা বুঝে নেয়। তাহলে আমরা এখন সে বেসিক দিয়ে আমরা ম্যাথটা সলভ করবো, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো তাহলে দেখো আমরা ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট, প্রথমে আমার টোটাল রিডিংটা বের যন্ত্র দেয়া মাপার পর মূল স্কেলের পার 5 সেন্টিমিটার ভার্নিয়ার সমাধান 16 পাওয়া গেল। যন্ত্রটির দৈর্ঘ্য কত, তাহলে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করে টোটাল রিডিংটা নির্ণয় করতে হবে। টোটাল রিডিংটা নির্ণয় করতে গেলে আমার মানে যে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান, টোটাল রিডিংটা সমান কি ছিল, টোটাল রিডিংটা আমরা কি জানি ভাইয়া, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন ভার্নিয়ার সমাপতন। লেখো তো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করে নিয়ে আসি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা জেনারেলাইজ ফর্মুলা কি লিখছিলাম, ভার্নিয়ার কনস্ট্যান্টের জন্য 1 মেইন স্কেল ডিভিশন প্রধান স্কেলের এক ঘরের মান ইন্টু 1 - M/N। এমটা কি ছিল, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, আর এনটা কি ছিল, এনটা ছিল হচ্ছে তোমার ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ার এর ভাগ সংখ্যা, ঠিক আছে, ভাগ সংখ্যা। আর এটা কি, এমটা কি ছিল, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে, প্রধান স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট এখান থেকে যদি আমি বের করি, তাহলে হচ্ছে মেইন স্কেলের এক ঘর কি, এক ঘরের মান ছিল 1 মিলিমিটার, তাহলে মেইন স্কেলের এক ঘরের মান ছিল 1 মিলিমিটার। ওয়ান মাইনাস, তাহলে হচ্ছে প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের 20 ঘর, প্রধান স্কেলের 18, তাহলে প্রধান স্কেলের 18 ঘর, ভার্নিয়ার হচ্ছে 20 ঘরের সমান, ঠিক আছে। তাহলে হচ্ছে, তাহলে এখানে আবার কি হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 মিলিমিটার ইন্টু 20 - 18, 2/20, ঠিক আছে ভাইয়া? তাহলে হচ্ছে 2 দিয়ে 20 কাটলে 2 দিয়ে 10, তাহলে হচ্ছে তোমার 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান আমরা পাইলাম কত ভাইয়া, 0.01 মিলিমিটার। এবং তাহলে টোটাল রিডিংটা কত হবে, টোটাল রিডিং এখানে সূত্রটা বসে দাও। তাহলে মেইন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেলে 20 ঘর, প্রধান স্কেলে 18 ঘরের সমান। এবং ভার্নিয়ারের কত, একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেলের পার্ট গেল 5, তাহলে টোটাল রিডিংটা কত হবে, এই যে সূত্রে বসায় দাও। তাহলে প্রধান স্কেলের পার্ট ছিল হচ্ছে তোমার 5 সেন্টিমিটার প্লাস, তারপর হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 মিলিমিটার ইন্টু ভার্নিয়ার সমাপতন, মানে হচ্ছে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে ঘরটা একদম মিলে গেছে সেটা 16তম ঘর। তাহলে এখানে 16 বসাই দিলাম। তাহলে দেখো এখানে হচ্ছে এটা সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার থেকে এটা মিলিমিটারে নেই, তাহলে 10 দ্বারা গুণ করলে হচ্ছে 50 মিলিমিটার যোগ 0.01 × 16, তাহলে হচ্ছে 50 মিলিমিটার যোগ 0.16 মিলিমিটার, তাহলে কত হইলো ভাইয়া, 50.16 মিলিমিটার। এটা হচ্ছে টোটাল রিডিংটা, ঠিক আছে ভাইয়া? এটাতে যদি তুমি ডিটেলস অ্যাব্রোডলি এখানে শর্টকাট সূত্রটা ইউজ না করে ওইভাবে করতে চাইতে, যেভাবে এই সূত্রটা আইয়া নিয়ে আসছি ওইভাবে করলেও পারতে। তাহলে ওইভাবে তোমাদেরকে একবারে দেখাই দিই। তাহলে হচ্ছে একটা নিউ কেস নিয়ে নিই। তাহলে দেখো আমরা কি জানি ভাইয়া, হচ্ছে টোটাল রিডিংটা হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি ছিল, ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল প্রধান স্কেলের প্রধান স্কেলের প্রধান স্কেলের এক ঘরের মান
মাইনাস ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। এখন দেখো ভাইয়া, প্রধান স্কেলের এক ঘরের মান আমি জানি। প্রধান স্কেলের এক ঘরের মান কত ভাইয়া? এখানে দিয়েছে প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের এক ঘরের মানটা আমি বসালাম এখানে 1 মিলিমিটার, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা আমি জানি না। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর মানটা আমি কিভাবে বের করে নিয়ে আসবো? সেখানে দেখো এখানে রিলেশন দিয়ে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান। তাহলে হচ্ছে লিখে এখানে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান হচ্ছে প্রধান স্কেলের প্রধান স্কেলের 18 ঘর। ঠিক আছে ভাইয়া? তাহলে হচ্ছে দেখো, প্রধান স্কেলের 18 ঘর সমান কি তুমি আবার জানো না ভাইয়া? প্রধান স্কেলের এক ঘর সমান তো হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 18 ঘর সমান কি হবে? 18 মিলিমিটার। দেখছো, এখান থেকে তুমি ভার্নিয়ার ঘরের মানটা জানতে না, এখান থেকে ঘরের মানটা জেনে গেলে এই রিলেশন থেকে। তাহলে ভার্নিয়ার স্কেলের এক তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 18 মিলিমিটার পেয়ে গেলাম। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কি হবে ভাইয়া? 18/20 মিলিমিটার। ঠিক আছে, এখন এইটা তুমি নিয়ে যায় এখানে বসাই দাও ভাইয়া। তাহলে 1 মিলিমিটার মাইনাস 18/20 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কত পাচ্ছ? 20 - 18, 2/20 মিলিমিটার। 2/20 সমান কত? 2 দিয়ে কাটলে 10.1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান পাইলে কত ভাইয়া? 0.1 মিলিমিটার। এখানে 20 - 18, 2/10, 1/10.1। এখানে হচ্ছে মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে 0.1 হবে। দেখো এখানে 2/10, 2 কাটলে 10, তাহলে 1/10 হচ্ছে 0.1 মিলিমিটার। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1 মিলিমিটার পাইছো, এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট দেখো 0.1 মিলিমিটার পাইছো। ঠিক আছে? এখন তাহলে এই যে সূত্র এটাতে বসাই দিলে মানে আবার যদি এখানে বসাই দাও, তাহলে কি হয়? টোটাল রিডিংটা সমান টোটাল রিডিং সমান হচ্ছে তোমার প্রধান স্কেলের পার্ট কত পাইছিলাম? প্রধান স্কেলের পার্ট পাইছিল হচ্ছে 5 সেন্টিমিটার। এটার মিলিমিটারে নিয়ে নাও একবারে। 50 মিলিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.1 মিলিমিটার ইন্টু ভার্নিয়ার সমাধান 16, এটা করলে তুমি 50.16 পেয়ে যাবে। একই কথা, কানে এভাবে ধরলে যে কথা, ওইভাবে ধরলে একই কথা। তাহলে দেখো, এখন আমরা আরেকটা ম্যাথ করি। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত। প্রধান স্কেলের এক ঘর সমান বলে দিছে কত? 1 মিলিমিটার। ঠিক আছে? দাগাঙ্কিত, এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 16 ঘরের সমান। ভার্নিয়ার ধ্রুবক কত? ঠিক আছে, আমরা এটা তো জেনারেলাইজ ফর্মুলাইজ যেটা দিয়ে দিলাম, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান হচ্ছে তোমার 1 মেইন স্কেল ডিভিশন। এখন দেখো এখানে 20 ঘর, ভার্নিয়ার স্কেলে 20 ঘর প্রধান স্কেলে 16 ঘরের সমান। এখানে কিন্তু ডিফারেন্স এক নেই। তাহলে তুমি যদি তোমার ওই সেই সূত্র মুখস্থ সূত্রটা দাও যে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান প্রধান স্কেলে এক ঘরের মান, বা ভার্নিয়ার স্কেলের ভাগ ভার্নিয়ারের ভাগ সংখ্যা, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ম্যাথ ভুলে যাবে। হুম, তাহলে কিন্তু ওই জেনারেলাইজ যে ফর্মুলা, ওটা তো সবসময় খাটবে। 1 মেইন স্কেল ডিভিশন ইন্টু 1 - m/n। এখানে এম হচ্ছে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, আর ভার্নিয়ার ভাগ সংখ্যা এখানে বসলে ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু এটা আমি একবারে বড় করে করতেছি। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান আমরা কি জানি ভাইয়া? ওয়ান মেইন স্কেল 1 মেইন স্কেল ডিভিশন প্রধান স্কেলের এক ঘরের মান, মাইনাস 1 ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। ভার্নিয়ার প্রধান স্কেলের এক ঘরের মান কত দেখো? প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার 1 মিলিমিটার, মাইনাস 1 ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানটা আমি জানি না, তাহলে কিভাবে বের করবো? এখানে দেখো ভার্নিয়ার 20 ঘর, প্রধান স্কেল 16 ঘর আছে, প্রধান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, তাহলে 20 ঘর আছে ভার্নিয়ার স্কেলের 20 ডিভিশন সমান প্রধান স্কেলের 16 ঘর। মেইন স্কেলের 16 ডিভিশনের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত? 20/16/20, 16/20 মেইন স্কেল ডিভিশন। ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশনের মান এখানে যদি বসায় দিই, 16/20 মেইন মেইন স্কেল ডিভিশন, তাহলে 1 মিলিমিটার মাইনাস 16/20। 1 মেইন স্কেল ডিভিশনের মান কত ছিল ভাইয়া? এই যে 1 মিলিমিটার,
এখানে 1 মিলিমিটার। এলে যে তুমি হচ্ছে যদি 1 মিলিমিটার না 1 - 16/20, তাহলে হচ্ছে 20 - 16, 4/20, 1 × 4/20 মিলিমিটার। তাহলে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 5 × 20 = 100, 5 × 100, তাহলে 0.2 ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান এত মিলিমিটার। ঠিক আছে ভাইয়া? তো দেখো আরেকটা ম্যাথ। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল 10 ঘর সমান প্রধান স্কেলের 9 ঘর। হ্যাঁ দেখো, এখন দেখো ভাইয়া, এখন তুমি তোমার যে মুখস্থ সূত্র আছে ওটা হয়ে যাবে, কারণ দেখো ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সাথে এদের প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের ডিভিশনের মধ্যে পার্থক্য কত? 1 ঘর। এখন কিন্তু তোমার সূত্রটা কাজে লেগে যাবে। এবং প্রধান স্কেলের 1 ঘর সমান হচ্ছে 10 ভাগে বিভক্ত। এখানে দেখো একটা প্রধান স্কেলের মানে 1 ঘরের মানটা না বলে এখানে একটা টুইস্ট করে দিছে। একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের সময় ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 1.3 সেন্টিমিটার 1.3 সেন্টিমিটারের সামনে থাকে। তাহলে ভার্নিয়ার স্কেলের 4 ঘর প্রধান স্কেলের সাথে সরাসরি মিশে যায়, তার মানে ভার্নিয়ার সমপতন এটা বলে দিছে দণ্ডটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টটা নির্ণয় করি। এবং যদি তুমি এই যে এখানে যে দেখছো যে মানে পার্থক্য 1, তাহলে এখান থেকে তুমি ডিরেক্ট সূত্র দিয়ে তোমার যে জানা সূত্র সেটা ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 মেইন স্কেল ডিভিশন প্রধান স্কেলের 1 ঘরের মান বা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের এটা মনে হয় বইয়ে হচ্ছে এস দ্বারা প্রকাশ করছে 1 মেইন স্কেল ডিভিশনকে। ভার্নিয়ারের ভাগ সংখ্যা, তাহলে 1 মেইন স্কেল ডিভিশন কত ভাইয়া? দেখো প্রধান স্কেলের 1 ঘর সমান 10 ভাগে বিভক্ত। আবার দেখো প্রধান স্কেল হচ্ছে 1.3 সেন্টিমিটারের সামনে, তার মানে প্রধান স্কেলের সেন্টিমিটারে আছে। সেন্টিমিটার 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে হচ্ছে 1 ঘরের ক্ষুদ্রতম 1 ঘরের মান হচ্ছে 0.1 সেন্টিমিটার বা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা 1 মেইন স্কেল ডিভিশন প্রধান স্কেলের 1 ঘরের মান 0.1 সেন্টিমিটার লিখলাম। আর হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত? তাহলে দেখো এখানে ভার্নিয়ারের স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10 ঘর, 10। তাহলে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেলাম কত? 0.01 সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া? উম, এখন এটা যে তুমি তোমার যে সূত্র আছে ওইটা দিয়ে কি বের হইতো না ভাইয়া? হ্যাঁ, ওইটা দিয়েও তো বের হতো। ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল সমান সমান কি ছিল 1 মেইন স্কেল ডিভিশন ইন্টু 1 - m/n ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বাই মানে মেইন স্কেলের ভাগ সংখ্যা বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। 1 মেইন স্কেল ডিভিশন এখানে কত ছিল? 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার ইন্টু 1 মাইনাস ভার্নিয়ার হচ্ছে তোমার ভাগ সংখ্যা হচ্ছে 10, স্কেলের 9, তাহলে হচ্ছে 0.1 ইন্টু 10 বিয়োগ 9, 1/10, তাহলে হচ্ছে সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার। সে একই কথা, দেখছো? এটা হচ্ছে সবসময়ের জন্য খাটবে। আর এটা তোমার হচ্ছে ওই যে যখন মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা আর হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার মধ্যে পার্থক্য 1 থাকবে তখন এটা আসে। তো এখন তাইলে আমাদের হচ্ছে একটা নতুন পেজ নিতে হবে। তাহলে হচ্ছে এখন আমাদের কি বলছে? একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ারের স্কেলে 0 দাগ প্রধান স্কেল, দেখো প্রধান স্কেলের পার্টটা আবার বলে দেয় না, ঠিক আছে? প্রধান স্কেলের পার্ট না বলে এখানে কি বলছে? প্রধান স্কেলের 1.3 সেন্টিমিটারের সামনে থাকে। তাহলে এখানে যেটা বলছে, আমরা যদি এটা কি মনে করো হচ্ছে তোমার এই হচ্ছে তোমার সেই মেইন স্কেলটা যেটা হচ্ছে সেন্টিমিটার দাগ করা আছে, এখানে 0, 1, 2, 3, 4, 5, 5টা একটু বড় হবে, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, মনে করো হচ্ছে তোমার এটা 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা মনে করো হচ্ছে তোমার এটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে 0.5, 1.5 এখানে, ঠিক আছে। এটা মনে করো 0.5, ঠিক আছে, 0.5 সেন্টিমিটার। তাহলে এখানে বলছে কি 1.3 সেন্টিমিটার ভার্নিয়ারের 0 থাকে 0.1, 0.2, 0.3। তাহলে দেখো এটা হচ্ছে 1.3 এর সামনে থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে 0.4। তাহলে ভার্নিয়ারের স্কেলে মনে করো এটা 0, ঠিক আছে। তারপরে 1, 2, 3, 4, 5, 6 এভাবে আছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। তাহলে তোমার কি বলছে দেখো, ভার্নিয়ার স্কেল মেজার করার সময় হচ্ছে তোমার প্রধান স্কেলে
ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের 1.3 সেন্টিমিটারের সামনে থাকে। তাহলে ভার্নিয়ারের 0 প্রধান স্কেলের 1.3 সেন্টিমিটার, তাহলে এর সামনে আছে, তার মানে হচ্ছে এর মেজারমেন্ট হচ্ছে 0.3 এবং 0.4 এর মাঝামাঝি। আর ভার্নিয়ারের স্কেলের 0 আছে হচ্ছে এইখানে। তাহলে প্রধান স্কেলে আমরা প্রধান স্কেল মেইন স্কেলের রিডিংটা কত হবে? 1.3 সেন্টিমিটার, এটা শিওর। এখন 1.3 আর 1.4 এর মাঝামাঝি আছে। এখন এই 1.3 সাথে যে এতটুকু যোগ করে এতটুকু যোগ হলেই তো আমরা হচ্ছে মেজারমেন্টটা পেয়ে যাব। সে এতটুকু বের করবো আমরা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে, ভার্নিয়ার কনস্ট্যান্টের মাধ্যমে। তাহলে এখানে প্রধান স্কেল পার্ট বা প্রধান স্কেলের পার্ট কত? প্রধান স্কেলের পার্ট বা মেইন স্কেল রিডিংটা কত ভাইয়া? 1.3 সেন্টিমিটার। ঠিক আছে, এখন তাহলে আমরা টোটাল রিডিংটা কি ছিল? টোটাল রিডিংটা ছিল হচ্ছে তোমার মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, আবার মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং সমান ছিল ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন, ঠিক আছে ভাইয়া। তাহলে মেইন স্কেল রিডিং কত পাইছো? 1.3 সেন্টিমিটার যোগ সেন্টিমিটার যোগ ভার্নিয়ার কনস্ট্যান্ট কত আসছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে হচ্ছে 0.01 ইন্টু ভার্নিয়ার সমপতন কত? ভার্নিয়ার স্কেলে 4 ঘর প্রধান স্কেলের সাথে সরাসরি মিশে যায়, তাহলে ভার্নিয়ার সমপতন হচ্ছে 4। তাহলে এখানে আমরা লিখি ভার্নিয়ার সমপতন 4। তাহলে এটা করলে 1.3 সেন্টিমিটার যোগ, তাহলে হচ্ছে 0.04, ঠিক আছে। তাহলে 1.34 সেন্টিমিটার টোটাল রিডিংটা, ঠিক আছে ভাই। দেখো দশমিকের পরে দ্বিতীয় ঘর পর্যন্ত আমরা মেজার করে ফেললাম। তারপরে দেখো এখন আমরা ত্রুটি সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে দেখো শূন্য ত্রুটিটা কি ভাইয়া? যখন হচ্ছে তোমার ধরো এই যে হচ্ছে মনে করো এটা হচ্ছে মেইন স্কেল উপরে, মানে স্কেলের 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, ঠিক আছে। আর মনে করো ভার্নিয়ার স্কেলের 0 একদম মিশে আছে, ঠিক আছে, এর সাথে ভার্নিয়ার স্কেলের 0 এর সাথে মিশে আছে। ভার্নিয়ার স্কেলের 0 আর প্রধান স্কেলের 0 একসাথে মিশে, তখন আমরা বলবো কি এই ইনস্ট্রুমেন্টটাতে 0 ত্রুটি বা শূন্য ত্রুটি, এটাতে কোনো ত্রুটি নাই। আর এই ত্রুটি থেকে তোমাদের কোনো ম্যাথ আমি দেখি নাই বোর্ডে আসছে, তারপরেও অনেকে জানার ইচ্ছা, অনেকে বলো যে ভাই আমাদের ত্রুটি একটু শেখান, এই কারণে বলতেছি। এটা এই রিলেটেড কোনো ম্যাথ আসবে না, তোমাদের যদি চাও তোমরা কেউ না দেখতে চাও এখানে কোনো সমস্যা নেই। দেখো এখন যখন ভার্নিয়ার স্কেল এখন ধনাত্মক শূন্য ত্রুটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি আর হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি। তাহলে ধনাত্মক শূন্য ত্রুটি কি হবে ভাইয়া? শূন্য ত্রুটি যদি শূন্যের সাথে শূন্য একদম মিশে থাকে তাহলে তো যন্ত্রটাতে কোনো ত্রুটি নাই, শূন্য ত্রুটি। আর ধনাত্মক শূন্য ত্রুটি কি? যখন হচ্ছে মনে করো মেইন স্কেলের 0 এখানে, ঠিক আছে, আর ভার্নিয়ারের স্কেল 0 মনে করো হচ্ছে তোমার হচ্ছে মেইন স্কেলের 0 প্রধান স্কেলের 0 ডান পাশে থাকবে, ঠিক আছে। মনে করো মেইন স্কেল এখানে 0, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। ভার্নিয়ারের 0 মনে করো এখানে, মেইন স্কেল এখান থেকে শুরু হয়েছে তোমার। আর ভার্নিয়ারের 0 মনে করো ভার্নিয়ার স্কেল তুমি যখন মিলাইছো দেখছো যে কোনো ত্রুটি বা যন্ত্রে জং টং ধরে যায় যে কোনো কারণে, দেখো তোমার মনে করো যে একদম এর সাথে মিশলো না, অলরেডি ভার্নিয়ার স্কেল এতটুকু আগায় আছে, ঠিক আছে, এতটুকু মেজারমেন্ট অলরেডি কমে আছে। তাহলে হচ্ছে মানে এতটুকু মেজারমেন্ট অলরেডি তুমি যখন মেজার নিবা কত আমার তখন হচ্ছে অলরেডি এতটুকু মেজারমেন্ট হয়ে থাকবে। তাহলে তাহলে হচ্ছে এতটুকু মেজারমেন্ট আমাকে বাদ দিতে হবে ধনাত্মক শূন্য ত্রুটিটা। ঋণাত্মক শূন্য ত্রুটিটা কি? ঋণাত্মক শূন্য ত্রুটি হচ্ছে তোমার যখন বামে থাকবে, এরকম মেইন স্কেলের 0 আর হচ্ছে তোমার ভার্নিয়ারের 0 মনে করো মেইন স্কেলের 0 বামে থাকবে, ঠিক আছে। তখন সেটা হবে হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি, ঠিক আছে ভাইয়া। তখন আমরা এখন একটা যখন ঋণাত্মক শূন্য ত্রুটি থাকবে তখন দেখো যখন তুমি রিডিংটা নিবা, ভার্নিয়ার স্কেলটা কিন্তু অলরেডি হচ্ছে মেইন স্কেল থেকে অলরেডি বামে সরে আসে, তখন তুমি রিডিং নিবা তখন এতটুকু রিডিং কিন্তু অলরেডি মিস হয়ে যাবে, এতটুকু রিডিং কিন্তু অলরেডি মিস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? মানে টোটাল যে কাউন্টটা পাবা তার সাথে কিন্তু এতটুকু যোগ করতে হবে। আর যখন ধনাত্মক শূন্য ত্রুটি ছিল তখন দেখো এতটুকু হচ্ছে তোমার এতটুকু বেশি নিয়ে যাচ্ছ, তখন এটা হচ্ছে তোমার ওইখান থেকে মাইনাস করে দিতে হবে যখন মেজারমেন্টটা নিবা। তো দেখো একটা ম্যাথ এখানে দিয়ে দিছি, একটি ভার্নিয়ার স্কেলের ঋণাত্মক শূন্য ত্রুটি, মানে ত্রুটি যখন ঋণাত্মক শূন্য ত্রুটি হয় তখন ত্রুটিটা আমরা মাইনাস দিয়ে লিখি, মানে মাইনাস হয়। সেন্টিমিটারের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট 3.4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমতল 3 পাওয়া গেল, প্রধান স্কেলের 10 ভাগ, ভার্নিয়ার স্কেলের 9 ঘর
দণ্ডটির দৈর্ঘ্য কত। এখানে দেখো যে প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে ঘরের মধ্যে একটা ডিফারেন্স, তাহলে তোমার মুখস্থ সূত্রটা দিলেও হয়ে যাবে। তাই ভার্নিয়ার কনস্ট্যান্ট প্রধান স্কেলের এক ঘরের মান কত। ধরেন পার্ট পড়ে গেলে তো ভার্নিয়ার সমান প্রধান স্কেলের 10 ঘর। তাহলে এখানে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট 3.4 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটারে আছে প্রধান স্কেলে, তাহলে প্রধান স্কেলের এক ঘর সমান তোমার হচ্ছে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে। আর হচ্ছে 10 ঘর ভার্নিয়ার, তাহলে ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত, 10, তাহলে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট পাওয়া কত হয় 0.01 সেন্টিমিটার। ঠিক আছে। এখন তারপরে টোটাল রিডিংটা কত হবে ভাইয়া। টোটাল রিডিংটা তোমার হচ্ছে মেইন স্কেলের রিডিং, তাহলে হচ্ছে প্রধান স্কেলের পার্ট পাইছে হচ্ছে তোমার মেইন স্কেল রিডিং, এখানে লিখি মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন মাইনাস মাইনাস ত্রুটি, যে ত্রুটিটা হয়েছে, তাহলে এখানে ত্রুটি হচ্ছে তোমার মাইনাস মাইনাস 0.06। ঠিক আছে। তাহলে হচ্ছে মেইন স্কেলের রিডিংটা কত, মেইন স্কেলের রিডিং প্রধান স্কেলের পার্ট হচ্ছে 3.4 সেন্টিমিটার, 3.4 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট পাইছে কত 0.01 সেন্টিমিটার কিন্তু ভার্নিয়ার সমাপতন 3, এটা প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 0.06। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার টোটাল অ্যান্সারটা পেয়ে যাবে। এখন আমরা দেখবো হচ্ছে স্ক্রু গজ। ঠিক আছে। দেখো স্ক্রু গজের ক্ষেত্রে স্ক্রু গজ থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তাও অনেক প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, যে কোনো স্ক্রু গজটা দেখি আমরা। স্ক্রু গজের দেখো, স্ক্রু গজের হচ্ছে যে আমরা যে এটা হচ্ছে তোমার স্ক্রু গজ। স্ক্রু গজের দেখো এখানে একটা ইয়া থাকে, তোমার এখানে একটা মানে এই যে দেখতে পাচ্ছ এটাতে ঘোরানো যায়, এটাকে রৈখিক স্কেল বলে, রৈখিক স্কেল। এটাকে বৃত্তাকার স্কেল বলে, সরি সরি, এটা তোমার বৃত্তাকার স্কেল বলে, সার্কুলার স্কেল। এটাকে বলে হচ্ছে তোমার বৃত্তাকার স্কেল। ঠিক আছে। আর এটাকে কি বলে, এটাকে বলে তোমার হচ্ছে রৈখিক স্কেল, রৈখিক স্কেল। ঠিক আছে। এটাকে ঘোরা বৃত্তাকার স্কেলটাকে এভাবে ঘোরালে রৈখিক স্কেল বরাবর এটা এইভাবে সরতে থাকে, সরে মানে এক এক করে ঘর এভাবে মানে দেখা যায়। আর হচ্ছে তোমার এখানে বৃত্তাকার স্কেলটাকে তুমি হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাথে কল্পনা করতে পারো, বৃত্তাকার স্কেলটাকে তুমি ভার্নিয়ার স্কেলের সাথে কল্পনা করতে পারো। এখানে রৈখিক স্কেলটাকে তুমি ভার্নিয়ার স্কেলের মেইন স্কেলের সাথে কল্পনা করতে পারো। হুবহু এর মেকানিজম দুইটাই প্রায় সেম। এখন এখানে তোমাদের পিস নামে একটা টার্ম আছে, ওটা জানতে হবে। পিসটা কি, দেখো ভাইয়া এর ভিতরে দেখো এটা হচ্ছে এইভাবে থাকে রডটা, কিন্তু এর ভিতরে কিন্তু এইভাবে স্ক্রু থাকে। তোমাদের বাসা বাড়িতে অনেকে এভাবে স্ক্রু থাকে দেখবা, স্ক্রু থাকে অনেকে। স্ক্রুতে দেখো এইটা হচ্ছে স্ক্রু, আর এটা হচ্ছে পিস স্কেল, সার্কুলার স্কেল, এটা বৃত্তাকার স্কেল। এইখানে স্ক্রু তোমার পিসের সংখ্যা হচ্ছে 3টা। তোমার দেখো পাশাপাশি দুইটি থ্রেডের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে পিস। তাহলে এই যে এ একটা থ্রেড, এ একটা থ্রেড আর এ একটা থ্রেড, এই দুইটা থ্রেডের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে একটা পিস। আবার আরেকটা সংখ্যা দেখো, রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। আবার হচ্ছে বৃত্তাকার স্কেলটির একবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে। এই বৃত্তাকার স্কেল, এই যে বৃত্তাকার স্কেল, এটাকে তুমি যদি একবার ফুল ঘোরাও, মানে বৃত্তাকার স্কেলে ভাগ থাকে, আবার অনেক এক এক স্ক্রু গাজের ক্ষেত্রে এক এক রকম ভাগ থাকে। তাহলে হচ্ছে যখন এই বৃত্তাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরাবে, জিরো থেকে নিয়ে একবারে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পিস। আবার মজার বিষয় হচ্ছে বৃত্তাকার স্কেলটিকে সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর এক ঘরই ক্ষুদ্র রৈখিক স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর থাকে, ওই এক ঘর পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ইনস্ট্রুমেন্টটাকে এইভাবে আসলে বানানো হয়েছে। ঠিক আছে। মানে এটা তুমি যখন ঘোরাবা এখানে একটা থ্রেড পরিমাণ দূরত্ব সরবে, আবার এখানে ঠিক কতটুকু এক ঘর পরিমাণই সেটা হচ্ছে সরবে। তাহলে ক্ষুদ্রতম পিসের সংখ্যা 3টা দেওয়া যায়। সেটা হচ্ছে পাশাপাশি দুইটি থ্রেডের মধ্যবর্তী দূরত্ব রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর হচ্ছে বৃত্তাকার স্কেলটিকে একবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটা হচ্ছে তার পিস। এখন দেখো, এখন আমার এটাকে আমি মুছে ফেলি। দেখো ভাইয়া, এখন মানে হচ্ছে এটার ক্ষেত্রেও সেম, টোটাল রিডিংটা নেওয়ার সময় হচ্ছে আগে এখানে এটা হচ্ছে লঘিষ্ঠ গণন, এই ইনস্ট্রুমেন্ট দ্বারা লঘিষ্ঠ গণন বা হচ্ছে ন্যূনাঙ্ক বা যেটা বলো লিস্ট কাউন্ট সেটা নির্ণয় করি। সেটা হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টের জন্য লিস্ট কাউন্ট হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্টটার সূত্র হচ্ছে তোমার লঘিষ্ঠ আহ, গণন এর সূত্র হচ্ছে তোমার পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের
ভাগ সংখ্যা, পিস বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এটা কিভাবে আসছে আসলে একটু চিন্তা করলে বোঝা যায়। আচ্ছা দেখো, যখন হচ্ছে এই রৈখিক স্কেলটা সম্পূর্ণ একবার ফুল ঘোরাচ্ছি, মানে বৃত্তাকার স্কেলটা সম্পূর্ণ একবার একবার ফুল ঘুরালে, ফুল একবার ফুল ঘোরাচ্ছি, তখন রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে একটা থ্রেড পরিমাণ, আর একটা থ্রেড পরিমাণ এখানে এক ক্ষুদ্রতম ঘর রৈখিক স্কেলের আসে, একটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে এখানে সাধারণত মিলিমিটারে থাকে, 1 মিলিমিটার, বা এটাই পিস, এক এক স্কেল ক্ষেত্রে এক এক হতে পারে, এখানে একটা পিস লিখে দিই। একবার ফুল ঘূর্ণনের ফলে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে পিস সমান দূরত্ব অতিক্রম করতেছে। এখন কোন ইনস্ট্রুমেন্ট যখন তুমি এর মাঝে রাখবা ভাইয়া, তখন কি এরকম হবে যে মানে ইনস্ট্রুমেন্টটা ফুল একবার ঘুরে যায় থামবে? এরকম তো না হতে পারে, অর্ধেক ফুল তো মানে অর্ধেক ঘুরে তো ইনস্ট্রুমেন্টটা আটকে যেতে পারে, অনেক ছোট ইনস্ট্রুমেন্ট মানে অনেক ছোট জিনিসও তো মেজার করতে পারো। দেখা যেতে পারে মানে একবার ফুল ঘুরছে না, হাফ সার্কেল, মানে অর্ধেক সম্পূর্ণ না ঘুরায় অর্ধেক ঘুরাইলেই ওটা আটকে যাচ্ছে, তাহলে হাফ ফুল যদি ঘুরাই, একবার ফুল সার্কেল না ঘুরাই অর্ধেক ঘুরাই, অর্ধেক ঘুরাই অর্ধেক ঘোরাচ্ছি, তখন কি হবে? পিস বাই টু, পিস বাই টু। আবার কি এমন হইতে পারে না যে হচ্ছে আমার অর্ধেক ঘোরানো লাগতেছে না, একটা ফুল সার্কেল না ঘোরায় 1/4 সার্কেল ঘোরানো লাগতেছে, মানে অর্ধেকেরও আবার অর্ধেক ঘোরানো লাগতেছে, এতটুকুর মধ্যে একটা ইনস্ট্রুমেন্টে আইটে যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে পিস বাই 4। তাহলে দেখো, এমন তো ইনস্ট্রুমেন্ট হইতে পারে যে যেটা হচ্ছে মানে এতটুকু ঘোরানো লাগছে না, একবারে জাস্ট একটু পুরো ঘুরাইলে হয়ে যাচ্ছে। তো সেই সমস্যা সলভ করার জন্য আমরা কি করছি, একটা ফুল রোটেশন, বিএসআ মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের ফুল রোটেশনটাকে আমরা হচ্ছে এক এক স্ক্রু গাজের ক্ষেত্রে এক এক রকম 50 ভাগে ভাগ করছি, 50টা ছোট 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 ভাগে ভাগ করছি। তাহলে 50টা একবার যখন ফুল ঘুরবে তাহলে 50টা ভাগ অতিক্রম করবে, তাহলে এক মানে ওটা দ্বারা সম্পূর্ণ সর্বনিম্ন কতটুকু মাপা যাবে? এক ঘর পরিমাণ। তাহলে যখন একবার ফুল ঘুরবে তার মানে ওটা আমরা ভাগ করে দিচ্ছি কত? 50 ভাগে, বা এক এক স্ক্রু গাজের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে, তাহলে 50 ভাগ, মানে 50 ভাগ বৃত্তাকার স্কেলে 50 ভাগ সমান, তাহলে হচ্ছে পিস অতিক্রম দূরত্ব অতিক্রম করবে, তাহলে বৃত্তাকার স্কেলের 1 ভাগ, মানে ওটা ফুল না ঘুরায় 1 ভাগ, মানে 1 ভাগ ঘুরালাম, টক করে ঘুরাইলাম, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 1 ভাগ। বৃত্তাকার স্কেলের 1 ভাগ সমান সমান, তাহলে পিস বাই সে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার এক এক স্ক্রু গাজের ক্ষেত্রে এক রকম ভাগ থাকবে, তাহলে 50 নিচে আসবে, পিস বাই 50। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা কমন কি বলতে পারি? লঘিষ্ঠ গণন সমান, লঘিষ্ঠ গণন সমান হচ্ছে তোমার ইয়া পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, এটা একটা সূত্র। আর তাহলে টোটাল রিডিংটা কি হবে ভাইয়া? টোটাল রিডিংটা তোমার হবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে টোটাল রিডিংটা হবে হচ্ছে স্ক্রু গাজের ক্ষেত্রে টোটাল রিডিংটা তোমার হচ্ছে 1 মে, মানে হচ্ছে রৈখিক স্কেলের মান, রৈখিক স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ, বৃত্তাকার স্কেলের পাঠ। এখন ভাইয়া রৈখিক স্কেলের পাঠ লিখলাম, আবার রৈখিক স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ সমান কি আবার তোমার লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ কাউন্ট যেটা বলো, লিস্ট কাউন্ট লিখলাম, ইন্টু এখানেও দেখবা হচ্ছে বৃত্তাকার স্কেলের একটা ভাগ, বৃত্তাকার স্কেলের একটা ভাগ হুবহু হচ্ছে এই যে প্রধান রৈখিক স্কেলে দেখো একটা মেন বেজ আছে, এর সাথে মিশে যাবে, এখানে দেখো মিশে গেছে, সে কত ঘর মিশে গেছে সেটার মান। তাহলে এটা ভার্নিয়ার স্কেল যেমন ক্ষেত্রে যেমন বলছিলাম ভার্নিয়ার সমাপতন, এখানে তুমি এটারও বলতে পারো স্ক্রুর সমাপতন, বা এটাই বলে যাও স্ক্রুর সমাপতন, বা বৃত্তাকার স্কেলের সমাপতন, এটা লিখলে ভালো হয়। বৃত্তাকার স্কেলের সমাপতন লিখে দিই। বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের যত ঘর মিশে যায় রৈখিক স্কেলের সাথে, রৈখিক স্কেলের সাথে। ঠিক আছে ভাইয়া, তাহলে যে রিডিংটা আমরা এইভাবে নির্ণয় করবো। তাহলে দেখো তোমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমি, দেখো তাহলে তোমরা এক্সপেরিমেন্টটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি হচ্ছে স্ক্রু গজের একটা মেজারমেন্ট করে দেখাবো। দেখতে পাচ্ছ আমার কাছে একটা স্ক্রু গজ আছে। যে কোনো ইনস্ট্রুমেন্টের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের দেখতে হবে এই ইনস্ট্রুমেন্টে কোনো ত্রুটি আছে কিনা। আর তোমাদেরকে গত ক্লাসে আমি হচ্ছে দেখাইছিলাম ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের একটা ভিডিও। স্লাইড ক্যালিপার্সের সাথে তুমি এখানে অনেক সামঞ্জস্য রাখতে পারো, যেমন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেল যেটা ছিল সেটাকে তুমি এখানে রৈখিক স্কেলের সাথে কল্পনা করতে পারো।
আর এখানে মেইন স্কেল স্লাইড ক্যালিপার্সে যেটা মেইন স্কেল ছিল এখানে সেটা রৈখিক স্কেল নামে তুমি চিন্তা করতে পারো। এখন দেখো এই যন্ত্রটাতে ইনস্ট্রুমেন্টটাতে কোনো ত্রুটি আছে কিনা সেটা আমরা দেখবো। দেখো এটারে যদি তুমি হচ্ছে লেফট সাইডে ঘোরাও তাহলে এটা হচ্ছে খুলে, আর হচ্ছে যদি এটারে তুমি রাইট সাইডে ঘোরাও বা ক্লকওয়াইজ ঘোরাও তাহলে এটা হচ্ছে আটকায়। তাহলে আমরা এখন দেখব এটাতে কোনো ত্রুটি আছে কিনা। যখন এটার দেখো এখানে সম্পূর্ণ যখন আটকে গেছে তখন দেখো এটার হচ্ছে রৈখিক স্কেলের 0 এবং মেইন স্কেলের যেটা 0 দেখো একদম মিশে গেছে, মানে কোনো, তাহলে বলতে পারি আমরা এখানে যন্ত্রটাতে কোনো ত্রুটি নাই। এখন আমরা এই যন্ত্রটা দিয়ে যত মেজারমেন্ট নিব সবকিছু সঠিক হবে। এখন দেখো আমার কাছে একটা রিং আছে, এই রিংটার ডায়ামিটার আমরা মেজার করব বা ব্যাস। আমরা এটার ব্যাসটারে পরে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা রেডিয়াস বা ব্যাসার্ধ পাবো। তাহলে কি করতে হবে, প্রথমে এই স্ক্রুটারে ঘোরাইতে হবে লেফট সাইডে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর পরে এটা হচ্ছে এর মধ্যে আটকাইতে হবে। দেখো এখন এটা দেখো এখানে পারফেক্টলি এখানে আটকে গেছে। এখন আমাদের এই প্রথম কাজটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটার আমরা হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক যেটা বলো সেটা নির্ণয় করতে হবে। স্ক্রু গজের ক্ষেত্রে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন যেটা বলো সেটা হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচটা কি, পিচটার 3টা সংজ্ঞা দেওয়া যেতে পারে। পিচটা দেখো যখন হচ্ছে প্রথমত দেখো এই রৈখিক স্কেলের যে ন্যূনতম ক্ষুদ্রতম এক ঘরটা আছে ওইটার যে মান ওটাকে আমরা পিচ বলতে পারি। দেখো রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, এখানে মিলিমিটারে আছে সব, এখানে রৈখিক স্কেলের এক ঘর সমান 1 মিলিমিটার। অথবা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, পিচের 3টা সংজ্ঞা আছে। দেখো যখন হচ্ছে মানে বৃত্তাকার স্কেলটাকে আমি হচ্ছে এক ঘর ঘোরাবো, দেখো রৈখিক স্কেল বরাবর এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে দেখো 0-র সাথে 0 একদম মিশে আছে। এখন যখন আমি এটাকে এক ঘর ঘোরাবো, আবার যখন 0টা এখানে আসলো, দেখো রৈখিক স্কেল বরাবর এটা হচ্ছে 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে বৃত্তাকার স্কেল এক ঘর ঘোরানোর ফলে রৈখিক স্কেলে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পিচ, বা রৈখিক স্কেলে যে ক্ষুদ্রতম এক ঘরের মান সেটাকেও পিচ বলতে পারো। কারণ রৈখিক বৃত্তাকার স্কেলকে এক ঘর সম্পূর্ণ একটা সার্কেল রোটেশন দিলে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে, এটাকে এইভাবে বানানো হয়েছে। তাহলে এখানে পিচ হচ্ছে 1 মিলিমিটার ভাগ দেখো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে দেখো এখানে 0 থেকে 50 পর্যন্ত, 0 থেকে 45, 50, 0 থেকে 50টা মানে ভাগ করা আছে। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50। তাহলে হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন আমরা পেয়ে গেলাম কত, 1/50.02 মিলিমিটার। এটা হচ্ছে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। এখন আমরা আবার মেজারমেন্টটা করি। প্রথমে হচ্ছে রিংটাকে এর মধ্যে আটকাইতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমরা আটকাইছি এখন রিংটারে স্ক্রু গজের মধ্যে। এখন দেখো রৈখিক স্কেল বা যেটা তুমি হচ্ছে স্ক্রু গজের মেইন স্কেলের সাথে তুলনা করতে পারো, এটা দেখো এখানে 20-21 ঘর পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। এখন স্ক্রু গজের ক্ষেত্রে আমরা টোটাল রিডিংটা কিভাবে নিব, স্ক্রু গজের ক্ষেত্রে টোটাল রিডিংটা হবে মেইন স্কেলের রিডিং বা হচ্ছে রৈখিক স্কেলের মান, রৈখিক স্কেলের মান প্লাস বৃত্তাকার স্কেলের মান, বৃত্তাকার স্কেলের মান। এখন দেখো রৈখিক স্কেলের মান, এখানে আমরা রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 21 মিলিমিটার বা 21 মিলিমিটার। এখন বৃত্তাকার স্কেলের মানটা কিভাবে বের করবো, বৃত্তাকার স্কেলের মান সমান হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন ইন্টু রৈখিক স্কেল। বৃত্তাকার স্কেল বরাবর দেখো কয় ঘর অতিক্রম করছে, বৃত্তাকার স্কেল বরাবর দেখো এখানে 5, বৃত্তাকার স্কেলের মানে
কোন ঘরটা একদম রৈখিক স্কেল বরাবর এক্সাক্ট রৈখিক স্কেলের বেজের সাথে এক্সাক্ট মিলে গেছে। দেখো এখানে বৃত্তাকার স্কেলের 5 ঘর একদম রৈখিক স্কেলের বেস বা যেটা সেটার সাথে এক্সাক্ট কোইনসাইড করছে, তাহলে এখানে হবে হচ্ছে 5, তাহলে হচ্ছে 21 মিলিমিটার যোগ লিস্ট কাউন্টার কত ছিল স্ক্রু গজের ক্ষেত্রে পয়েন্ট, এই স্ক্রু গজটার ক্ষেত্রে 0.02 × 5, তাহলে হচ্ছে 21 মিলিমিটার যোগ 0.02 10, তাহলে হচ্ছে 21.1 মিলিমিটার। তাহলে এই রিংটার ডায়ামিটার বা ব্যাসটা হচ্ছে কত 21.1 মিলিমিটার। এখন এখান থেকে যদি আমি রেডিয়াস বের করতে চাই বা ব্যাসার্ধ, তাহলে এটাকে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 21.2/2 সেটা হবে এই রিংটার ব্যাসার্ধ। তাহলে আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে ভাইয়া তোমরা তাহলে তোমরা এক্সপেরিমেন্টে দেখলা। এখন দেখো একটা যখন আমি হচ্ছে রিংটারে এর মধ্যে আটকাইছিলাম, তখন আসলে রিংটা আটকাইছে কিনা এটা আমি কিভাবে জাস্টিফাই করবো? এখানে দেখো, এখানে রেচেট নামে একটা আছে, এটারে যখন তুমি হচ্ছে ঘোরাবা না, আর যখন দেখবা যে এখানে যখন মানে এটা রিংটা আটকানোর পরে, এখানে বৃত্তাকার স্কেল ঘোরায় এখানে আটকানোর পরে যখন তুমি এই রিচেটটারে একবার সাইডে ঘোরাবা, তখন টক টক করে শব্দ হবে। তখন বুঝতে পারবা যে আসলে রিংটা আটকাইছে। ঠিক আছে, তার আগে এটা কোনো শব্দ হবে না। ঠিক আছে, আমরা এখন একটা ম্যাথ দেখি। একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটিকে দুইবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, দূরত্ব অতিক্রম করে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত? তাহলে দেখো এখানে আমাদেরকে কিভাবে টুইস্ট করে দিছে। এখানে ঠিক আছে, দুইবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমাদের পিচের সংজ্ঞা ছিল কি? পিচ ছিল একবার পূর্ণ ঘূর্ণনের ফলে যে দূরত্ব রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। এখানে হচ্ছে দুইবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে? রৈখিক স্কেল বরাবর রৈখিক স্কেল বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 1 মিলিমিটার। একবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটা হচ্ছে তোমার পিচ। তাহলে একবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 1/2 এত মিলিমিটার, তাহলে হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে পিচের মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে পিচ, একবার পূর্ণ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেল বরাবর যত দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে পিচ 0.5 মিলিমিটার। এখন আমার বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 5 হলে 50 হলে লঘিষ্ঠ গণন কত? এখন লঘিষ্ঠ গণন সমান তুমি জানো, লঘিষ্ঠ গণন সমান সমান কি জানো ভাইয়া? পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ 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 বাই বৃত্তাকার স্কেলের, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে ভাইয়া, এখন দেখো এখানে পিচ কত পাইছো? 0.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে তোমার 50। তাহলে এখানে যদি তুমি হচ্ছে 50 করে দাও, তাহলে কত হবে? 50 কেটে গেল, তাহলে নিচে 100, তাহলে 100 1/100, তাহলে হচ্ছে 0.01 মিলিমিটার। ঠিক আছে ভাইয়া। এখন দেখো আরেকটা আমাদের এখানে ম্যাথ দিয়ে আছে, এটা হচ্ছে তোমাদের একটা চিত্র আকারে দিছে। দেখো এটা হচ্ছে তোমার সার্কুলার স্কেল, এটা তোমার সে বৃত্তাকার স্কেল, আর এটা মেইন স্কেল, এই যেটা রৈখিক স্কেল বা মেইন স্কেল। এখানে দেখো তোমার হচ্ছে 5, মানে এখানে টোটাল রিডিংটা কত হবে? আমার টোটাল রিডিংটা কত হবে ভাইয়া? রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট যোগ লিস্ট কাউন্ট ইন্টু বৃত্তাকার স্কেলের পার্ট, লিস্ট কাউন্ট ইন্টু লিস্ট কাউন্ট ইন্টু স্ক্রু সমাপতন বা যেটা বলো যে ঘর মিলে যাবে, এটাকে কি বলি? ভাই রৈখিক স্কেল সমাপতন বলি, রৈখিক স্কেল সমাপতন। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো রৈখিক স্কেলের পার্ট এখানে কত? আমি তো 5 পর্যন্ত, এটা মিলিমিটারে আঁকা আছে, 5 মিলিমিটার ইজিলি মাপতে পারছি। এর পরের দাগটা আমি আর দেখতে পাচ্ছি না, তাহলে ওইটা আমি ভার্নিয়ার স্কেলের পার্ট থেকে নিব। তাহলে 5 মিলিমিটার পর্যন্ত আমি এক্সাক্ট মাপতে পারছি, এটা লিখলাম। তারপরটুকু হচ্ছে আনসার্টেনিটি, তারপরটুকু আমরা বৃত্তাকার স্কেল থেকে
মেজার করবো। তাহলে বৃত্তাকার স্কেলের লিস্ট কাউন্ট কত? এখানে দেখো আমার লঘিষ্ঠ গণনটা বের করে নিতে হবে আগে। তাহলে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন সমান সমান কি, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন পিচের সংখ্যা আরেকটা কি বলছিলাম ভাইয়া, আর রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এটা মিলিমিটারে দাগাঙ্কিত আছে, তাহলে ক্ষুদ্রতম এই এক ঘরের মান কত হবে? 1 মিলিমিটার। 1 মিলিমিটার ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেল, এই যে বৃত্তাকার স্কেল এখানে দেখো 40, এটা হচ্ছে টোটাল 50 ভাগ আছে, ঠিক আছে। নর্মাল স্কেল, স্ক্রু গাছ, তাহলে 50, 1/50, তাহলে হচ্ছে প্লাস 50 দুগুণী 100.02, ঠিক আছে, 0.02 মিলিমিটার। হ্যাঁ, তাহলে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট পাইলাম 5 মিলিমিটার, লঘিষ্ঠ কোণ বা লিস্ট কাউন্ট পাইলাম 0.02, কিন্তু রৈখিক স্কেলের সমাপতন, এখানে দেখো রৈখিক স্কেলের এখানে কত ঘর এটা? এটা হচ্ছে 35, ঠিক আছে, 35 ঘর দেখো একদম। বৃত্তাকার স্কেলের, এটা বৃত্তাকার স্কেল হবে, আর কি লিখতেছি আজকে, এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের সমাপতন, মানে বৃত্তাকার স্কেলের যে ঘরটা তোমার হচ্ছে রৈখিক স্কেলের সাথে একজ্যাক্ট মিলে গেছে, তাহলে এটা দেখো 35তম ঘর একজ্যাক্ট হচ্ছে রৈখিক স্কেলের সাথে একজ্যাক্ট মিশে গেছে, 35তম ঘর বৃত্তাকার স্কেলে, তাহলে এখানে 35, ঠিক আছে, এত মিলিমিটার। তাহলে 5 মিলিমিটার যোগ 35 × 70.70 মিলিমিটার, তাহলে হচ্ছে 5.70 মিলিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখন ভাইয়া, এখানে ধরো স্ক্রু গাজের ক্ষেত্রে ত্রুটি আছে, শূন্য ত্রুটি, মানে যখন কোনো ত্রুটি নাই। এখানে হচ্ছে তোমার একজ্যাক্ট রৈখিক স্কেল হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের 0, এবং রৈখিক স্কেলের যে বেস একদম একজ্যাক্ট মিশে আছে, তাহলে এই যন্ত্রটাতে কোনো, তখন স্ক্রু গাজে কোনো ত্রুটি নাই। আর এখানেও তোমার হচ্ছে সেই একই ফর্মুলা, টোটাল রিডিং সমান হচ্ছে তোমার হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, রৈখিক স্কেলের রৈখিক স্কেলের পার্ট প্লাস লিস্ট কাউন্ট ইন্টু বৃত্তাকার স্কেল সমাপতন, বৃত্তাকার স্কেলের সমপতন, বৃত্তাকার স্কেলের সমপতন মাইনাস প্লাস মাইনাসের যে ত্রুটিটা হবে সেটা, ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে মাইনাস ও ধনাত্মক ত্রুটির ক্ষেত্রে প্লাস, ঠিক আছে, এটা মাইনাস। এখন দেখো ভাইয়া, পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা, ও এর যে হিউম্যান, মানে মানুষ মাত্রই তো আমরা ভুল করবোই, যত চেষ্টাই আমরা করি না কেন সব সময় একটি পার্থক্য থাকবে পরিমাপকৃত মানের মধ্যে এবং প্রকৃত মানের মধ্যে। এখন তুমি মানে যে কোনো একটা মেজারমেন্ট তুমি নাও, যত মানে যাই নাও না কেন, এক্সাক্ট মান এটা তুমি মানে কখনো তোমার চোখে ত্রুটি থাকতে পারে, যন্ত্রে ত্রুটি থাকতে পারে, এক্সাক্ট কখনোই হবে না। আসলে এক্সাক্ট মান তাহলে কে বলতে পারে? এক্সাক্ট মান শুধুমাত্র আল্লাহ তাআলা বলতে পারে, যে এই যন্ত্রটার মেজারমেন্ট এক্সাক্ট কত। তাহলে কি ভাই আমরা কখনো প্রশ্ন আসতে পারে, কখনোই কি আমরা এক্সাক্ট মানটা মাপতে পারবো না? হ্যাঁ মাপবো, সেটার জন্য আমাদের কিছু সিস্টেম আছে। ধরো হচ্ছে, ধরো সাপোজ তোমার একটা বান্ধবী হচ্ছে কবিতা, কবিতাকে ধরো হচ্ছে কবিতা বিয়ে হবে, কবিতার জন্য হচ্ছে ধরো 10 জন পাত্র আসছে, 10 জন পাত্র কবিতাকে দেখতে আসছে। এখন ধরো 10 জন 10 রকম, 10 জনের সামনে কবিতা 10 রকম ভাবে আসছে। এখন একটা থার্ড পার্সনের মধ্যে থেকে 10 জন, মানে 10 জন পাত্রকে আবার ডাকা হয়েছে যে কবিতা দেখতে কেমন। সবাই মনে করো কেউ চিত্র আঁকছে একরকম, কেউ আরেকজন চিত্র আঁকছে আরেক রকম, মনে করো 10 জন 10 রকম চিত্র আঁকছে। ধরো 10 জনের সামনে তো কবিতা 10 মানে সেম ভাবে আসে না, কারোর সামনে মেকআপ করে আসছে, কারোর সামনে লিপস্টিক দিয়ে আসছে, কারোর সামনে আইলাইনার রুব লাক লাক করে আসছে, ফেসিয়াল টেসিয়াল, যাই হোক 10 জনের সামনে 10 রকম, 10 জন 10 রকম ছবি আঁকবে। এখন তুমি তো কনফিউজ আসলে কবিতার ছবিটা, মানে কবিতার অ্যাকচুয়াল ছবিটা কি হবে। অ্যাকচুয়াল ছবিটা পাওয়ার হচ্ছে একটা সিস্টেম আছে, তুমি যে 10 জন 10টা ছবি আঁকছে না, এই 10টা ছবির হচ্ছে তুমি মিলে, 10টা ছবি মিলে অ্যাভারেজ একটা ছবি আঁকবে। মানে এটাও যে এক্সাক্ট হবে কবিতার ছবি তা তো না, কিন্তু এটা মোর অ্যাকুরেট, মানে 10 জন তো 10 রকম বললে আঁকবে একরকম, কিন্তু 10 জনের অ্যাভারেজ মিলে যেটা হবে সেটা হচ্ছে প্রিসাইজ, মানে একদম কবিতার ছবির কাছাকাছি যাবে, কিন্তু একদম যে এক্সাক্ট হবে তা না। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। তাহলে আমাদের এখানে দেখো পরিমাপের মধ্যে বিভিন্ন ত্রুটি থাকে। একটা হচ্ছে তোমার উম, একটা হচ্ছে এক্সাক্ট মান, যেটা হচ্ছে অ্যাকচুয়াল মান, মানে অ্যাকচুয়াল না, ওটা আমরা ধরে নিচ্ছি অ্যাকচুয়াল কাছাকাছি, সেটা আমরা বলি হচ্ছে গড় মান ভাইয়া, গড় মান, ঠিক আছে, বা মিনিরো এটা গড় মান বা অ্যাকচুয়াল মান, অ্যাকচুয়াল মান, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে তোমার গড় মানটা থেকে যখন আমি বিয়োগ করব সেটা পাবো হচ্ছে চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, বা ওটারে বলছি অ্যাবসোলুট ইরর, অ্যাবসোলুট ইরর, ঠিক আছে ভাইয়া। তারপর হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি, ঠিক আছে।
চূড়ান্ত গড় ত্রুটি, চূড়ান্ত গড় ত্রুটি, বা এটাকে বলতেছি হচ্ছে তোমার অ্যাবসলিউট মিন এরর। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, বা হচ্ছে রিলেটিভ ইরর বা ফ্র্যাকশনাল ইরর, রিলেটিভ ইরর। ঠিক আছে ভাইয়া। আরেকটা হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে। পার্সেন্টেজ অফ রিলেটিভ এরর, এটাকে তুমি হচ্ছে জাস্ট রিলেটিভ এররটাকে পার্সেন্টেজে নিলে এটা হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি। দেখো ভাইয়া, আমরা গড় মানটা কিভাবে বের করব? গড় মানটা বের করার জন্য তোমার ফর্মুলা হচ্ছে এক্স। গড় মানটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এক্স সমান হচ্ছে তোমার প্রত্যেকটা যতবার রিডিং নিছি, x1 প্লাস x2 প্লাস x3, থেকে যে কয়বার রিডিং নিছি, x4 প্লাস ডট 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 xn পর্যন্ত, তারপর যতবার কাউন্ট নিচ্ছি সেটা দ্বারা ভাগ করলেই আমরা হচ্ছে গড় মান পেয়ে যাবো, বা অ্যাকচুয়াল মান বা মিন ভ্যালু। ঠিক আছে। আর চূড়ান্ত ত্রুটি অ্যাবসোলিউট এররটা আমরা বের করবো কিভাবে? অ্যাবসোলিউট এরর বের করার জন্য প্রথম ক্ষেত্রে অ্যাবসোলিউট, যখন আমি গড় মানটা পেয়ে গেছি মানে অ্যাকচুয়াল মানটা, এটা থেকে যতটুকু বাদ যাবে সেটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি বা অ্যাবসোলিউট এরর হবে। ডেল্টা এক্স ওয়ান সমান সমান কি হবে? এক্স বিয়োগ এক্স ওয়ান। ঠিক আছে। তারপর হচ্ছে ডেল্টা এক্স টু হবে কি হবে? এক্স বিয়োগ এক্স টু। ডেল্টা এক্স থ্রি হবে তোমার এক্স বিয়োগ এক্স থ্রি। ঠিক আছে। আর চূড়ান্ত গড় ত্রুটি কি হবে ভাইয়া? এই টোটাল যে ডেল্টা এক্স পাইছি, ডেল্টা এক্স ওয়ান তার মডুলাস প্লাস ডেল্টা এক্স টু তার মডুলাস প্লাস ডেল্টা এক্স থ্রি তার মডুলাস প্লাস ডট ডট ডট, তারপর হচ্ছে যে কয়বার নিচ্ছে সেটা দ্বারা ভাগ। আপেক্ষিক ত্রুটিটা কি? এই যে এটা আমাদের লাগবে, এটা আমাদের মেইন কনসার্ন। আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে তোমার এই যে চূড়ান্ত গড় ত্রুটি, অ্যাবসোলুট মিন এরর, ডেল্টা এক্স ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডেল্টা এক্স সমান ডেল্টা এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার গড় মান বা মিন ভ্যালু যেটা এক্স। এটাকে তুমি যখন হচ্ছে শতকরা আপেক্ষিক ত্রুটি বা পার্সেন্টেজ রিলেটিভ ইরর, সেক্ষেত্রে তোমার ডেল্টা এক্স বাই এক্স কে যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে পার্সেন্টেজ হবে। এখন অনেক থিওরি গেল, এখন আমরা কিছু ম্যাথ করলে এগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে দেখো এখানে একটা ম্যাথ আমরা করি। একটি রডের বিভিন্ন পরিমাপ হচ্ছে, মানে প্রথমবার ধরো পরিমাপ করছে, রডটা এক্স ওয়ান পাইছে। পরের বার দেখো ধরো কিছু ত্রুটি ছিল, মানে যাই হোক পরের বার পরিমাপ করে এক্স টু সমান এটা পাইছে। পরের বার আরেকবার মেজারমেন্ট নিচ্ছে, দেখা যাচ্ছে এক্স থ্রি সমান এটা পাইছে। পরে আরেকবার মেজারমেন্ট নিচ্ছে, এক্স ফোর সমান এটা পাইছে। পরে আরেকটা মেজারমেন্ট নিচ্ছে, পরে দেখা যাচ্ছে এটা পাইছে। এখন সেন্টিমিটার বের করে গড় মান, চূড়ান্ত মান, চূড়ান্ত ত্রুটি এখন সবগুলো বের করবো। ঠিক আছে। আমরা এখন গড় মানটা বের করবো, যেটা অ্যাকচুয়াল ভ্যালু, যেটার সাপেক্ষে আমরা মানে যেটা মেজার মানে যত সবগুলা নিয়ে গড় করে দেখবো যেটা সেটা অ্যাকচুয়াল গড় মান যেটা হিসেবে আমরা ধরে নিব। তাহলে গড় মান বা মিন ভ্যালু কি হবে ভাইয়া? মিন ভ্যালু কি হবে? এক্স সমান সমান টোটালটা যোগ করতে হবে, 4.2 যোগ 4.5 যোগ 4.4 যোগ 4.3 যোগ 4.6, টোটালটা যোগ করে 1 2 3 4 5, 5 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে মিন ভ্যালু পেয়ে যাবো। তাহলে সেটা কত হবে আমরা একটু করে দেখি। 4.2 যোগ 4.5 যোগ 4.4, 4.4 যোগ 4.3, 4.3 যোগ 4.6, টোটাল যোগ ভাগ 5 সমান আসতেছে হচ্ছে 4.4, 4.4। ঠিক আছে। তো সেন্টিমিটার। তাহলে মিন ভ্যালু আমরা পাইলাম কত? 4.4 সেন্টিমিটার। এটারে আমরা অ্যাকচুয়াল ধরে নিব। ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রিডিং, বা এটা মেজারমেন্টে যেটা আমরা অ্যাকচুয়াল সবকিছু এখন এর সাপেক্ষে নির্ণয় করবো, এটা হচ্ছে অ্যাকচুয়াল রিডিং, গড় মান। এখন চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটিটা কি ভাইয়া? অ্যাবসোলিউট এরর। চূড়ান্ত ত্রুটিটাকে আমরা কিভাবে বের করব? অ্যাবসোলিউট এরর বা চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটিটা কত হবে? যদিও এটা আমাদের লাগে না, আমাদের জন্য লাগবে না, তাও যেহেতু তোমাদের বলছি একবার ডিটেলস সবগুলো বলে দিচ্ছি। চূড়ান্ত ত্রুটিটা আমরা, আমাদের শুধু জাস্ট লাগবে হচ্ছে তোমার আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এটা, আর গড় মান। এই দুটো হলে আমাদের ম্যাথগুলো সব হয়ে যাবে। তাহলে হচ্ছে চূড়ান্ত ত্রুটিটা কত হবে ভাইয়া? চূড়ান্ত ত্রুটিটা হবে, দেখো যে মিন ভ্যালু পাইছি, মিন ভ্যালু থেকে প্রত্যেকটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে 4.4 বিয়োগ হচ্ছে কত? 4.4 বিয়োগ 4.2, এখানে কত আসবে? 0.2। তারপর হচ্ছে
এটা হচ্ছে ডেল্টা এক্স ওয়ান, তারপর ডেল্টা এক্স টু, দ্বিতীয়বারের ত্রুটি, চূড়ান্ত ত্রুটি কত হয়েছে 4.4 মাইনাস দ্বিতীয়টা এক্স টু হচ্ছে তোমার 4.5, 4.5 এটা বিয়োগ করলে আসবে তোমার হচ্ছে -0.1, ঠিক আছে। তারপরে তোমার ডেল্টা এক্স থ্রি কত হবে 4.4 মাইনাস এক্স থ্রি কত ছিল 4.4, 4.4 এটা তোমার হচ্ছে 0। ডেল্টা এক্স ফোর কত হবে ভাইয়া 4.4 মাইনাস এক্স ফোর কত ছিল, এক্স ফোর তোমার ছিল হচ্ছে 4.3, 4.3 তাহলে 0.1। তারপর ডেল্টা এক্স ফাইভ কত ছিল ভাইয়া 4.4 মাইনাস ডেল্টা এক্স ফাইভ ছিল 4.6, 4.6 মাইনাস পয়েন্ট, এখানে কত 0.2, ঠিক আছে ভাইয়া, এটা 1, ঠিক আছে। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি পাইলাম। এখন বলো, এখন দেখো চূড়ান্ত ত্রুটির পরে আমাদের চূড়ান্ত গড় ত্রুটি বের করতে হবে। তাহলে চূড়ান্ত গড় ত্রুটি বা অ্যাবসলিউট মিন এরর, মানে এটার আবার গড়, তাহলে হচ্ছে চূড়ান্ত গড়, চূড়ান্ত গড় ত্রুটি বা অ্যাবসলিউট মিন এরর সমান কি হবে ভাইয়া, অ্যাবসলিউট মিন এরর সমান হবে টোটাল মডুলাস, মানে এগুলার সবগুলা পরম মান নিয়ে তাকে ভাগ করবো, যে যে কয়বার কাউন্ট নিচ্ছে 1 2 3 4 5টা, তাহলে হচ্ছে মডুলাস অফ 0.2 যোগ মডুলাস অফ -0.1 যোগ মডুলাস অফ 0 প্লাস 0.1 মডুলাস প্লাস মডুলাস অফ 0 পয়েন্ট -0.2 মডুলাস অফ -0.2, ঠিক আছে। এটার টোটালটারে আমি এখন ভাগ করবো 5 দ্বারা। এখন ভাইয়া দেখো, এটারে যে এখানে করে দিই, এটারে দেখো এখানে চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স, ঠিক আছে, চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স, এখানে ডেল্টা এক্স সমান কি আসবে। এখন দেখো কোনো কিছুর মধ্যে যখন মডুলাস থাকে, তখন এর মধ্যে যে মাইনাসটা আছে না, এটাও প্লাস হয়ে যায়, এটা হচ্ছে মডুলাসের ধর্ম, এটা তোমরা ম্যাথে শিখবা। মডুলাস বা পরমাণুর মধ্যে কোনো সংখ্যা থাকলে এটা যখন মডুলাস থেকে বাইরে আসে তখন সেটা পজিটিভ হয়ে যায়। এটা হচ্ছে 0.2 যোগ 0.1 যোগ হচ্ছে 0, 0 লিখলাম না, যোগ 0.1 যোগ 0.2/5, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি করো তাহলে আসবে হচ্ছে তোমার 0.2, 0.1, 0.3, 0.4, 0.56, 0.6 বা হচ্ছে 5, তাহলে এটা যদি তুমি করো তাহলে পাবা হচ্ছে 0.12, 0.12, ঠিক আছে, ডেল্টা এক্স 28 সেন্টিমিটার। তারপর চূড়ান্ত গড় ত্রুটি পাইলাম, এখন আমরা বের করবো হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখন আপেক্ষিক নতুন পেজ নিয়ে নিই। আপেক্ষিক ত্রুটি সমান কি হবে ভাইয়া, আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর সমান কি হবে ভাইয়া, ডেল্টা এক্স বাই এক্স, এর চূড়ান্ত যে গড় ত্রুটিটা পাইছি এটারে হচ্ছে গড় মান দ্বারা ভাগ করবো। চূড়ান্ত গড় ত্রুটি আমরা কত পাইছি, চূড়ান্ত গড় ত্রুটি পাইছি হচ্ছে 0.12, আর হচ্ছে তোমার গড় মান হচ্ছে 4.4, 0.12, 4.4 আর 4.4.12, এটা যদি করো তাহলে এটারে করলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 0.027। এত আপেক্ষিক ত্রুটি। এখন শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে ভাইয়া, শতকরা আপেক্ষিক ত্রুটি সমান কি হবে, এটারে শতকরা নিতে গেলে 100 দ্বারা গুণ যদি করো তাহলে হচ্ছে তোমার আছে 2.7%, ঠিক আছে। এখন দেখো ভাইয়া একটা ম্যাথ দেখো, ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি হয়েছে, বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত। এখন এই বইটা ম্যাথ তোমাদের বই আছে, বই থেকে নিয়েছি। ধরো যে কোনো কিছু তোমাকে ত্রুটি সহকারে লিখতে বলা হলো, যে কোনো কিছু, ধরো সাপোজ একটা কিছু পরিমাপ করে তুমি পাইছো হচ্ছে ধরো 5.5 সেন্টিমিটার, এরপর প্লাস মাইনাস 0.02, কোনো কিছু লিখতে বলা হলে তোমাকে এই ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে, ত্রুটি সহকারে লিখতে বলা হলে এখানে 5.5 প্রথম যেটা মানটা থাকবে ওটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল মান বা মিন ভ্যালু, মিন ভ্যালু বা হচ্ছে তোমার গড় মান, ঠিক আছে। পরে যেটা লিখতে হবে এটা হচ্ছে তোমার চূড়ান্ত গড় ত্রুটি, চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স, পরে যেটা সেটা হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স নির্দেশ করে।
তাহলে দেখো, ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। তাহলে হচ্ছে বইয়ের দৈর্ঘ্য এল বললাম সমান এল সমান সমান কত, 10 সেন্টিমিটার। এখন বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার পেয়েছো। এখন এখানে তো অবশ্যই চূড়ান্ত গর্তটি ত্রুটি সহকারে লিখতে বলা হলে, তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে অবশ্যই ডেল্টা এক্স বা চূড়ান্ত গর্তটির ভ্যালুটাও লিখতে হবে ত্রুটি সহকারে লিখলে। তো সেটা আমি কিভাবে বের করবো, সেটা বের করার জন্য দেখো এখানে আপেক্ষিক ত্রুটিটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান কি ছিল ভাইয়া, চূড়ান্ত গড় ত্রুটি বাই গড় মান। তাহলে বা চূড়ান্ত গড় ত্রুটি বা এটা ডেল্টা এক্স বা হচ্ছে ছিল কি গড় মান বা এক্স, গড় মান যেটা এক্স দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখান থেকে চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স এর মান আমরা কিভাবে বের করব, বেরটা করে নিই। চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স সমান কি হবে, গড় মান হচ্ছে আপেক্ষিক ত্রুটি দ্বারা ভাগ করব গড় মান। এখানে গড় মান কত, লেন্থ বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, গড় মান নির্দেশ করে, তাহলে হচ্ছে 10 সেন্টিমিটার ইন্টু আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10%, তাহলে 0.1, তাহলে 10 × 0.1, তাহলে 1 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ত্রুটি সহকারে চূড়ান্ত গড় ত্রুটি পাইলাম 1 সেন্টিমিটার। এখন প্লাস মাইনাস দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা হচ্ছে বইয়ের ত্রুটি সহকারে দৈর্ঘ্য। ঠিক আছে, এখন যখন কোনো ত্রুটি নাই তখন অ্যাকচুয়াল ক্ষেত্রফল কত, বা ক্ষেত্রফলটা আমি কত পাবো, অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা আমার কত হবে, 10, মানে দেখো বর্গাকৃতি কোনো বস্তুর, ধরো সাপোজ এটা হচ্ছে বর্গ আকৃতি কোনো বস্তু বাহুর দৈর্ঘ্য হলে এর ক্ষেত্রফলটা হয় হচ্ছে তোমার এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো এর 10 সেন্টিমিটার হলে তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল কত হবে, 10 স্কোয়ার সমান সমান তোমার হবে হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন অ্যাকচুয়াল ক্ষেত্রফল এটা, এখন অ্যাকচুয়াল ক্ষেত্রফলের কে লিখতে গেলে যদি ত্রুটি সহকারে লিখতে হয়, তাহলে 100 প্লাস মাইনাস এর চূড়ান্ত গড় ত্রুটিটা লিখতে হবে, এটা বের করবো। এখন আমরা এটা বের করে আমাদের কাজ। এখন দেখো বইয়ের দৈর্ঘ্য এল সমান 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 1। এখন কেউ সবাই যে মানে এখানে যেটা 1 নির্দেশ করতে হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটিটা বোঝায় এরকম যে হচ্ছে তোমার সর্বোচ্চ কত ত্রুটি হইতে পারে, ভুল হইলে সর্বোচ্চ কত যাইতে পারে, সর্বোচ্চ +1 মানে, আর সর্বনিম্ন কত হইতে পারবে, সর্বনিম্ন হইলে -1। তাহলে যখন বইয়ের দৈর্ঘ্যকে সর্বোচ্চ ত্রুটি করে ফেলবে তখন 11 সেন্টিমিটার মাপবে, আর যখন সর্বনিম্ন ত্রুটি মানে সর্বনিম্ন ভুল হইলে সে 9 সেন্টিমিটার মাপবে। তাহলে এটা লিখি, ভুলে যখন দৈর্ঘ্য বেশি মাপবে, ভুলে যখন দৈর্ঘ্য বেশি মাপবে, তখন ধরো বাহুর দৈর্ঘ্য ধরলাম A1 সমান সমান 10 + 1 11 সেন্টিমিটার। তখন ক্ষেত্রফল কত হবে ভাইয়া, তখন ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার A1 স্কোয়ার সমান হচ্ছে 121 সেন্টিমিটার স্কোয়ার। তখন ক্ষেত্রফল তোমার হচ্ছে 121 সেন্টিমিটার স্কোয়ার। তখন ত্রুটি কত, ক্ষেত্রফলের ত্রুটি কত আমার, ক্ষেত্রফলে ত্রুটি তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল থেকে এটা বাদ দিলে আমি ক্ষেত্রফলের ত্রুটি পাবো। তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল ছিল আমার 100, আর এখন এক পাইছি 121। তাহলে আমি যদি বাদ দিই 121 মাইনাস 100, তাহলে হচ্ছে তোমার 21 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের ত্রুটি। আবার কেউ যখন ভুলে কম মাপবে, সর্বোচ্চ কম মাপলে বাহুর দৈর্ঘ্য কত মাপবে, যখন ভুলে বাহুর দৈর্ঘ্য কম মাপবে তখন কত মাপবে, ধরো সেটারে একটু ধরলাম, তাহলে হচ্ছে 10 - 1, তাহলে হচ্ছে সে মাপবে হচ্ছে 9 সেন্টিমিটার। 10 - 1 সমান সমান 9 সেন্টিমিটার। তখন ক্ষেত্রফল কত হবে ভাইয়া, তখন ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 9 স্কোয়ার, তাহলে হচ্ছে 81 সেন্টিমিটার স্কোয়ার। তখন ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 81 সেন্টিমিটার স্কোয়ার। এখন এখন দেখো, তাহলে এখন ত্রুটি কত হবে, ক্ষেত্রফলে এখন ত্রুটি কত হবে, 100 - 81, তাহলে 19 সেন্টিমিটার স্কোয়ার। এবং ক্ষেত্রফল কোন ত্রুটিটা আমরা নিব, দেখো এখানে 21 সেন্টিমিটার স্কোয়ার আছে, যখন বেশি মাপবে, আর হচ্ছে যখন কম ত্রুটি হবে তখন হচ্ছে 19 সেন্টিমিটার হবে। আমরা যখন সবচেয়ে বেশি আমরা বলবো বেশিটারে সবসময় নিব।
তাহলে এখন যদি আমরা অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা লিখি, তাহলে অ্যাকচুয়াল ক্ষেত্রফল ছিল হচ্ছে তোমার 100, তারপরে প্লাস মাইনাস দিয়ে, এখন প্লাস মাইনাস দিয়ে চূড়ান্ত গড় ত্রুটিটা আমরা চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে নিব হচ্ছে 21, 21, ঠিক আছে, হচ্ছে 100, হচ্ছে 100, এটা হচ্ছে 21, ঠিক আছে ভাইয়া। এখন দেখো তোমার কি বলছে, আপেক্ষিক ত্রুটি হচ্ছে বস্তুর ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত। ক্ষেত্রফলে আমার আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করতে হবে। এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলছি, ক্ষেত্রফল হচ্ছে তোমার এটা। এখন এটার আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। এখন এটার আপেক্ষিক ত্রুটি সমান কি হবে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি সমান কি হবে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি সমান কি হবে, এক ক্ষেত্রফলের গড় মান বা চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ক্ষেত্রফলের চূড়ান্ত গড় ত্রুটি, চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স, বা হচ্ছে গড় মান বা অ্যাকচুয়াল ক্ষেত্রফলের মান। তাহলে দেখো এখানে অ্যাকচুয়াল ক্ষেত্রফলের মান কত, 100, আর হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 21। 100 রে 21 দ্বারা ভাগ করলে তোমার 21%, ঠিক আছে। তাহলে আপেক্ষিক ত্রুটি হচ্ছে তোমার 21%, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি 21%, এটা অ্যান্সার। এখন ভাইয়া সেম এই ম্যাথটা যদি তোমার হচ্ছে ইয়াতে আসতো, যদি তোমার টিকে আসতো বা এমসিকিউ তে আসতো, তখন কিভাবে করতে, তখন যদি এইভাবে করতে যেতে, তাহলে কি টাইম পাইতা? না, তার জন্য একটা শর্টকাট টেকনিক্স আছে, যেগুলো হচ্ছে আমি তোমাদের যখন বোর্ড কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন সলভ করবো এখানে দেখাই দিব। এখন দেখো ভাইয়া আরেকটা ম্যাথ দেখো, তুমি একটি বাক্স রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ। তুমি বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা হিসেবে পেয়েছো 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে? মানে এখানে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটিটা কত, সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন দেখো তোমার হচ্ছে তুমি যে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কি, তোমার দৈর্ঘ্য লেন্থ সমান কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখন দৈর্ঘ্য হচ্ছে এখানে প্লাস মাইনাস দিয়ে আমার আপেক্ষিক চূড়ান্ত গড় ত্রুটিটা লিখতে হবে। চূড়ান্ত গড় ত্রুটি তো বলে দেয় নাই এখানে, আপেক্ষিক ত্রুটি বা সেগুলো কোনো কত পার্সেন্ট সেটা কোনো কিছু দিয়ে দেয় নাই। কিন্তু দেখো তুমি সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতেছো, ঠিক আছে, সেন্টিমিটার স্কেল দিয়ে মাপলে সর্বোচ্চ কত ভুল হতে পারে, সেন্টিমিটার স্কেলে 1 সেন্টিমিটার ভাগ 2.5, সর্বোচ্চ তুমি ভুল করলে সর্বোচ্চ হয় 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার বেশি মাপবা, না হয় 0.5 সেন্টিমিটার কম মাপতে পারো। তাহলে হচ্ছে সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে গড় চূড়ান্ত গড় ত্রুটি কত, 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে লিখলো 10 সেন্টিমিটার যোগ 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। প্রস্থ কত হবে ভাইয়া, প্রস্থ বা ব্রেথ, এখানে দেখো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার স্কেল দিয়ে, তাহলে এটার ক্ষেত্রে ত্রুটি হলে চূড়ান্ত গড় ত্রুটি হতে পারে সর্বোচ্চ বেশি তুমি 0.5 সেন্টিমিটার মাপতে পারো, আর সর্বনিম্ন কম ভুল করো তাহলে 0.5 সেন্টিমিটার কম মাপবে। তাহলে হচ্ছে 0.5 সেন্টিমিটার। উচ্চতা কত, উচ্চতা হাইট সমান কত, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এগুলো আমরা বের করে নিলাম। তাহলে অ্যাকচুয়াল যে আয়তন হবে, সেই অ্যাকচুয়াল আয়তনটা কত হবে ভাইয়া, অ্যাকচুয়াল আয়তন বা মিন আয়তন যেটা বল না কেন, গড় মান আয়তনের, সেটা কত হবে ভাইয়া, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন। তাহলে হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, তাহলে হচ্ছে কত হবে, 5×10=50, 4×250, 4×50 হচ্ছে তোমার 200, 5×10=50, 4×5=20, 200, এটা হচ্ছে এখানে 200 সেন্টিমিটার কিউব। তাহলে অ্যাকচুয়াল আয়তন হচ্ছে আমার 200 সেন্টিমিটার কিউব। এখন অ্যাকচুয়াল আয়তনের পরে আবার আমার হচ্ছে ত্রুটি সহ লিখতে হবে, চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা এক্স এর মানটা বের করে আনতে হবে ভাইয়া। এখন ডেল্টা এক্স এর মানটা আমি কিভাবে বের করব, এখন দেখো যখন ভুল করছো মানে সর্বোচ্চ আমার আয়তনের ত্রুটি সর্বোচ্চ কত বেশি হইতে পারে, ভুল করলে সর্বোচ্চ কত বেশি হবে, এবং ভুল সবচেয়ে কম ভুল করলে সর্বনিম্ন কত কম ভুল হইতে পারে, সেটার মানটা এখানে লিখতে হবে। সেটা কি বলবো, যখন দেখো যখন ভুল করবে সবাই, যখন ভুল করবে সবচেয়ে বেশি মাইপা ফেলবে তখন, তাহলে যখন যখন দৈর্ঘ্য, তখন দৈর্ঘ্য কেউ মাইপা ফেলবে কত, 10 সেন্টিমিটার জায়গায় 0.5 বেশি মাইপা ফেলবে, তাহলে 10.5 সেন্টিমিটার। প্রস্থ ব্রেথ সমান কত, 5.5 ভুল করে মাইপা ফেলবে বেশি মাপলে। উচ্চতা কত, হাইট তোমার 4.5 সেন্টিমিটার মাইপা ফেলবে। তখন আয়তন কত হবে ভাইয়া, তখন আয়তন, তখন
আয়তন হবে হচ্ছে তোমার তখন আয়তন হবে হচ্ছে তোমার 10.5 ইন্টু 5.5 ইন্টু 4.5 এত সেন্টিমিটার কিউব। এখন এটা যদি তোমরা গুণ করো 10.5 গুণ 5.5 গুণ 4.5 4.5 আর যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে তোমার 259.875 এত সেন্টিমিটার কিউব আয়তন আসলো। এখন আয়তনের ত্রুটি কত হবে ভাই? অ্যাকচুয়াল আয়তন তো আমার এইটা, তাহলে আয়তন আমি সবচেয়ে যখন বেশি দৈর্ঘ্য বেশি মেপে ফেলেছি, প্রস্থ বেশি মেপে ফেলেছি, উচ্চতা বেশি মেপে ফেলেছি, তখন ত্রুটিটা কত হবে? তাহলে ত্রুটি হবে আয়তনের ত্রুটিটা কত হবে? এটা থেকে হচ্ছে এটা মাইনাস দিব, তাহলে 259.875 মাইনাস মাইনাস 200, তাহলে হচ্ছে 59.875 সেন্টিমিটার। ত্রুটি হচ্ছে এত এত সেন্টিমিটার কিউব। তারপরে এখন দেখো, এখন দৈর্ঘ্য, এখন আবার আবার যখন সবাই দৈর্ঘ্যটা কম মাপবে, তখন সর্বনিম্ন ত্রুটি কখন হবে? যখন সবাই দৈর্ঘ্যটা কম মাপবে, প্রস্থও কম মাপবে, উচ্চতাও কম মাপবে। আবার যখন দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য এল সমান হবে হচ্ছে 10 থেকে কম, 0.5 কম হবে, তাহলে হচ্ছে 9.5, তাইলে 9.5 সেন্টিমিটার। যখন প্রস্থ মাপবে কত? প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার থেকে 0.5 বাদ, তাহলে হচ্ছে 4.5 সেন্টিমিটার। এবং যখন উচ্চতা মাপবে, হাইট কত? 4 থেকে 0.5 বাদ, 3.5, তাহলে 3.5 সেন্টিমিটার। তখন আয়তন কত? তখন আয়তন সমান সমান কত হবে? তখন আয়তন দেখো 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5 এত সেন্টিমিটার কিউব। তাহলে হচ্ছে 9.5 ইন্টু 4.5 ইন্টু 3.5, তাহলে আসছে হচ্ছে তোমার 149.625 সেন্টিমিটার কিউব। এখন যখন সবাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কম মাপবে এবং সবচেয়ে কম ত্রুটি হবে, তখন তখন আমার ত্রুটিটা কত আয়তনে? ত্রুটি হবে হচ্ছে তোমার, অ্যাকচুয়াল ছিল হচ্ছে তোমার 200, অ্যাকচুয়াল তো 200 সেন্টিমিটার কিউব। 200 মাইনাস 149.625 এত সেন্টিমিটার কিউব সমান 200 মাইনাস অ্যান্সার, তাহলে আসবে হচ্ছে তোমার 50.375। দেখো দেখো, একটা ত্রুটি যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই বেশি মাপছে, তখন ত্রুটিটা আসছে হচ্ছে কত তোমার? 59.875। এবং যখন সবাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কম ভুলে কম মাপছে, তখন আয়তনের ত্রুটি আসছে হচ্ছে তোমার 50.375। আমরা সবসময় বেশিটা নিব, মানে বেশি হলে সর্বোচ্চ কত ত্রুটি হতে পারে সেটা আমরা সবসময় লিখি। এর মধ্যে কম ত্রুটি হলে সেটা আমরা গ্রহণযোগ্য, কিন্তু আমরা জানতে চাই যে সর্বোচ্চ বেশি কত ত্রুটি হতে পারে। তাহলে আমরা ত্রুটিটা লিখবো হচ্ছে, অ্যাকচুয়াল আয়তন ছিল 200 সেন্টিমিটার কিউব, তার সাথে এই চূড়ান্ত গড় ত্রুটি বা সেটা লিখবো হচ্ছে 59.875। তাহলে হচ্ছে আমার একটা পেজ নিয়ে নিই, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল আয়তন অ্যাকচুয়াল আয়তন আমার অ্যাকচুয়াল আয়তন কত হবে? অ্যাকচুয়াল আয়তন ত্রুটি সহকারে 200 সেন্টিমিটার কিউব প্লাস মাইনাস যেটা আসছে তোমার 59.875, 59.875। এটা তাহলে হচ্ছে কি ডেল্টা এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, অ্যাকচুয়াল মান, আর এটা হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি। কিন্তু আমার প্রশ্নে কি বলছিল ভাইয়া? প্রশ্নে বলছিল যে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটিরে 100 দ্বারা গুণ করলে সেটা শতকরা আপেক্ষিক ত্রুটি বের হয়ে আসে। তাহলে এখন আমরা এখান থেকে যদি আপেক্ষিক ত্রুটি বের করি, তাহলে আপেক্ষিক ত্রুটি সমান আমরা কি লিখতে পারি? আপেক্ষিক ত্রুটি সমান কি লিখতে পারি ভাইয়া আমরা? আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা এক্স এর ভ্যালু, এটা 59.875 ভাগিত হচ্ছে এক্স গড় মান, তাহলে হচ্ছে 200। তাহলে এটার ভ্যালু কত আসে?
উনষাট 59.875875 ভাগিত 200, এটার ভ্যালু আসতেছে হচ্ছে তোমার 0.299। ঠিক আছে, এখন এটা একটা শতকরা প্রকাশ করতে হবে, তাহলে আমরা 100 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কত আসবে 29.9%। ঠিক আছে, শতকরা ত্রুটি, আয়তনের শতকরা ত্রুটি হবে হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, এখন এই ম্যাথটা ভাইয়া, এই ম্যাথটা যদি হচ্ছে তোমাদের এমসিকিউ তে আসতো তাহলে তোমরা কি করতাম? এমসিকিউ তে যদি চলে আসতো, এত বড় তো করার টাইম নাই, এমসিকিউর জন্য 1 মিনিট সর্বোচ্চ টাইম পাবা, বা তাও পাবা কিন্তু সন্দেহ। তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক আছে। শর্টকাট ট্রিকটা আমি যখন এমসিকিউ সলভ করবো তখন ওরা জানাতে চাচ্ছেন, এখনই বলে দিই একবারে। দেখো এখানে আয়তন যখন আমার, যখন ত্রুটি মনে করো কোনো কিছু হচ্ছে, যখন এক্স সমান হচ্ছে তোমার একটা মেজারমেন্টে, যখন কোনো কিছুর এক্স প্লাস ডেল্টা এক্স এভাবে তো লেখা হয়। যখন মনে করো একটা ভ্যালু এ সময় লিখলে 5, মেজারমেন্ট পায়া 5.5 প্লাস মাইনাস 0.03, মানে বেশি হলে সর্বোচ্চ কত 5.5 হচ্ছে 0.03 যোগ করলে হবে, আর কম হলে কত সর্বনিম্ন কম মাপতে পারো, এই ত্রুটি হলে এর মধ্যে হবে। তাহলে এই যে দুটা ত্রুটি, আরেকটা মনে করো আরেকটা ভ্যালু এ বি, আরেকটা মান পাইলে আরেকটা জিনিসের মেজারমেন্ট করা 2.3 প্লাস মাইনাস 0.02। এখন এই এ গুণ বি করলে কি হবে, অ্যাকচুয়াল ভ্যালু দুটো তো গুণ হবে, ত্রুটির ক্ষেত্রে কিরকম মান আসবে, আবার এ প্লাস বি করলে কি হবে, তারপর হচ্ছে এ মাইনাস বি করলে কি হবে, এ বা ভাগ বি করলে কি হবে, ত্রুটির কাজ মানে অ্যাকচুয়াল ভ্যালু তো সব ভাগ হয়ে যাবে, বিয়োগের ক্ষেত্রে তো বিয়োগ হবে, যোগের ক্ষেত্রে তো যোগ হয়ে যাবে, কিন্তু ত্রুটির ক্ষেত্রে কি হবে, সেজন্য একটা শর্টকাট ট্রিক আছে। এখন দেখো, যেহেতু তোমাদের এখানে লেন্থের আসছে, মানে আয়তনের ওটা দেখাচ্ছি, একটা স্লাইড নিই। দেখো আয়তন ভি সমান সমান কি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ঠিক আছে, এখন আয়তনের ত্রুটিটা হবে হচ্ছে তোমার ডেল্টা ভি বাই ভি, মানে আয়তনের চূড়ান্ত গড় ত্রুটি বা চূড়ান্ত গড় ত্রুটি বাই হচ্ছে আয়তনের মিন ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু, এটা সমান হবে হচ্ছে ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এইচ বাই এইচ। এখানে বিটা হচ্ছে অ্যাকচুয়াল বা মিন ভ্যালু, এখানে ভিটা অ্যাকচুয়াল বা মিন ভ্যালু, এখানে এলটা অ্যাকচুয়াল ভ্যালু ভ্যালু বা মিন ভ্যালু, আর এখানে এইচ অ্যাকচুয়াল ভ্যালু বা মিন ভ্যালু, আর ডেল্টা এইচ তোমার হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা গড় ত্রুটি, ডেল্টা বি হচ্ছে দৈর্ঘ্যের আর প্রস্থের গড় ত্রুটি, চূড়ান্ত গড় ত্রুটি, আর ডেল্টা হচ্ছে দৈর্ঘ্যের চূড়ান্ত গড় ত্রুটি। ঠিক আছে, তাহলে এই শর্টকাট ট্রিকটা এখন ইউজ করে আমরা, মানে এক্সাক্ট মানটা তুমি পাবা না, কিন্তু কাছাকাছি মান পাবা, যেটা দেখে তুমি এমসিকিউ তে সলভ করতে পারবা। তাহলে দেখো এখানে আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল আয়তন, আমি অ্যাকচুয়াল আয়তন এখানে কি পাইছি, অ্যাকচুয়াল আয়তনটা আমি বের করে নেব। আমার দেখো দৈর্ঘ্য ছিল হচ্ছে কত, দৈর্ঘ্য ছিল হচ্ছে 10 সেন্টিমিটার অ্যাকচুয়াল লেন্থ, আর প্রস্থ ছিল 5 সেন্টিমিটার, উচ্চতা ছিল 4 সেন্টিমিটার অ্যাকচুয়াল, এটার অ্যাকচুয়াল আয়তন পাইছি 200 সেন্টিমিটার, এটা হচ্ছে ভি, অ্যাকচুয়াল ভি। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ভি এর মানটা আমি পাইছি এখানে। আমার এখন ত্রুটিটা কত সেটা তো জানতে পারলে হচ্ছে, আমি আয়তনটা লিখতে পারছি, তাহলে ডেল্টা ভি এর ভ্যালুটা হবে হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি, তার মান হবে হচ্ছে তোমার ডেল্টা এল বা হচ্ছে এল যোগ ডেল্টা বি বা হচ্ছে বি প্লাস ডেল্টা এইচ বা হচ্ছে এইচ ইন্টু ভি। ঠিক আছে, এখন ডেল্টা এল বাই এল, এলটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা গড় ত্রুটি। দেখো দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি বা গড় ত্রুটি কত ছিল এখানে, 0.5। ঠিক আছে, প্রস্থের ক্ষেত্রে কত ছিল 0.5, উচ্চতার ক্ষেত্রে কত ছিল 0.5। তাহলে এখানে আমরা তিনটাই লিখি। দৈর্ঘ্যের ক্ষেত্রে 0.5 বাই অ্যাকচুয়াল দৈর্ঘ্য ছিল তোমার কত 10, প্লাস 0.5 বাই অ্যাকচুয়াল প্রস্থ কত ছিল, অ্যাকচুয়াল প্রস্থ ছিল তোমার হচ্ছে 5, আর অ্যাকচুয়াল উচ্চতা ছিল 4, 5 প্লাস অ্যাকচুয়াল উচ্চতা ছিল 4 বাই 0.5। ঠিক আছে, ইন্টু ভি কত ছিল, অ্যাকচুয়াল আয়তন কত পাইছিলাম আমরা, অ্যাকচুয়াল আয়তন পাইছিলাম 200। ঠিক আছে, অ্যাকচুয়াল আয়তন পাইছিলাম ভাই হচ্ছে 200, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে চূড়ান্ত আয়তনের চূড়ান্ত গড় ত্রুটি বা ডেল্টা ভি এর ভ্যালুটা আসবে হচ্ছে তোমার 0.5 ভাগিত 10 যোগ 0.5 ভাগিত 5 যোগ 0.5 ভাগিত 4 ইন্টু 200। দেখো এখানে ডেল্টা ভি এর মানটা আসছে হচ্ছে তোমার 55, তাহলে তোমার এখন একবারে সরাসরি তুমি ভি এর মানটা কি লিখতে পারো, আয়তন, অ্যাকচুয়াল আয়তন বা মিন আয়তন 200 প্লাস মাইনাস 55। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, এখন যদি আমি কি করি,
আমরা হচ্ছে এখন যদি মানে আপেক্ষিক ত্রুটিটা বের করি এখান থেকে, আপেক্ষিক ত্রুটি, তাহলে কি হবে? আপেক্ষিক ত্রুটি ডেল্টা এক্স বাই এক্স, অ্যাকচুয়াল ভ্যালু চূড়ান্ত গড় ত্রুটি বাই হচ্ছে অ্যাকচুয়াল মান, তাহলে হচ্ছে 55/200, তাহলে 55/200 করলে তোমার আসবে হচ্ছে 0.275। এটার পার্সেন্টেজ নিলে, শতকরা নিলে 27.5%। দেখো এটা টিকটা দিয়ে দেখো একদম 27.5% আসছে, আর তোমার অ্যাকচুয়াল যে ত্রুটিটা তুমি পাইছো হচ্ছে 29.9%। দেখছো? তাহলে অনেক কাছাকাছি, মানে একজ্যাক্ট যে মান আসবে তা না, কিন্তু কাছাকাছি আসবে। কিন্তু তোমার পরীক্ষার এমসিকিউ তো দেখো দেখা একটাতে দিয়ে থাকবে হচ্ছে তোমার হচ্ছে, মনে করো হচ্ছে একটাতে দেওয়া থাকবে 29.9%, একটাতে থাকবে মনে করো 40%, একটাতে থাকবে হচ্ছে মনে করো 35%, আর একটাতে মনে থাকবে হচ্ছে মনে করো 20%। তাহলে কোনটা কাছাকাছি? তুমি এই ট্রিকটা দিয়ে দেখতে পাচ্ছ 27 আসছে, তাহলে তোমার এই 29-এর কাছাকাছি না? তুমি এটা গেস করে একবার ডিরেক্ট এটা দেখাইতে পারো। তাহলে এই তো। আর যদি এটারে দেখাই, আরেকটা দেখাইছিলাম, আরেকটা ম্যাথ, এটারে যদি তোমার হচ্ছে ত্রুটি একটা কইছিল। এখন দেখো ভাইয়া, এই ম্যাথটা আমরা হচ্ছে ট্রিক দিয়ে সলভ করব। তাহলে দেখো এখানে কি ছিল, দৈর্ঘ্যটা কত ছিল তোমার? আহ বইয়ের দৈর্ঘ্যটা ছিল 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 1, চূড়ান্ত গড় ত্রুটি ছিল 1, আর হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য ছিল হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা ট্রিক দিয়ে করতে যাই, তাহলে হচ্ছে তোমার একটা নতুন পেজ নিয়ে নিই। তাহলে বইয়ের অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত ছিল? বইয়ের অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা ছিল তোমার হচ্ছে ত্রুটি সহ, অ্যাকচুয়াল দৈর্ঘ্য তোমার ছিল L = 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 1, এত সেন্টিমিটার। ঠিক আছে? এখন দেখো কোনো বর্গাকৃতি কোনো কিছু ক্ষেত্রফল কত ছিল, সেই সূত্রটা আগে লিখি। এ সমান সমান ক্ষেত্রফল কি পাবো? L², বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এখান থেকে ত্রুটিটা বের করার ফর্মুলাটা হচ্ছে তোমার ডেল্টা এ বা হচ্ছে তোমার এ, চূড়ান্ত গড় ত্রুটি ক্ষেত্রফলের ভাগ হচ্ছে বাই হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফল, সমান এখানে যে পাওয়ারটা থাকবে না, এটাকে তোমার সামনে নিয়ে আসতে হবে, 2 × ডেল্টা L বাই হচ্ছে L। এখন দেখো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত, অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত হবে? অ্যাকচুয়াল ক্ষেত্রফল এ সমান তোমার কত পাবা? এখানে 10-এর স্কোয়ার করলে হচ্ছে তোমার 100, এখানে প্লাস মাইনাস, এখন এই চূড়ান্ত গড় ত্রুটিটা কত হবে সেটা আমরা ট্রিক দিয়ে বের করবো আসলে। তাহলে এখন দেখো এখান থেকে ডেল্টা এ যদি আমি বের করি, তাহলে হচ্ছে টোয়াইস ইন্টু ডেল্টা এল বাই হচ্ছে এল ইন্টু এ। ঠিক আছে? 2 গুণিত, এখন ডেল্টা এলটা কত ছিল ভাইয়া? ডেল্টা এলটা দেখো এখানে 1, আর চূড়ান্ত গড় ত্রুটি দৈর্ঘ্যের, তাহলে 1 বসালাম, আর অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা কত? 10 সেন্টিমিটার, 10 বসাইলাম, ইন্টু ক্ষেত্রফলটা কত? অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা পাইছে হচ্ছে 100, তাহলে এখানে 100 বসাও। তাহলে এখন দেখো এখানে যদি আমরা কাটি 10 10 100, তাহলে এটা হবে হচ্ছে তোমার 20। তাহলে ক্ষেত্রফলের গড় ত্রুটি পাবো কত? হচ্ছে 20। তাহলে এখানে আমরা 20 বসাই দিলাম। এখন আমার প্রশ্নে কি বলছিল তোমার হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত। এখন আপেক্ষিক ত্রুটিটা যদি আমরা এখান থেকে বের করি, তাহলে আপেক্ষিক ত্রুটিটা কি হবে ভাইয়া? আপেক্ষিক ত্রুটিটা হবে হচ্ছে তোমার চূড়ান্ত গড় ত্রুটি 20 বা হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স, আর অ্যাকচুয়াল ক্ষেত্রফল 100। তাহলে এটারে যদি তুমি হচ্ছে পার্সেন্টেজে নাও, তাহলে কত পাবা? 20%। ঠিক আছে? তাহলে দেখো আমরা পাইলাম হচ্ছে ট্রিক ইউজ করে, শর্টকাট ট্রিক ইউজ করে পাইলাম হচ্ছে 20%। আর দেখি তো আমাদের অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা কত আসছিল। অ্যাকচুয়াল ক্ষেত্রফল দেখো, অ্যাকচুয়াল ক্ষেত্রফলটা আসলে দেখছো 21%, আর আমাদের ট্রিক ইউজ করে আমরা পাইছি হচ্ছে 20%। ঠিক আছে? দেখো খুবই ক্লোজ, দেখতে পারছো? এটা ইউজ করে তোমার পরীক্ষায় দেখা যাচ্ছে টিকে থাকবে হচ্ছে তোমার একটাতে ক নাম্বারে দেওয়া থাকবে দেখা যাচ্ছে হচ্ছে 21%, খ নাম্বারে দেওয়া থাকবে হচ্ছে তোমার ধরো তোমার 30%, গতে দেওয়া থাকবে হচ্ছে তোমার 10%, ঘতে ধরো 50% দেওয়া থাকবে। তাহলে দেখো তুমি টিকটা ইউজ করে 20%, তুমি এর কাছাকাছি সবচেয়ে ভ্যালু কোনটা বুঝতে পারছো? 21%। তাহলে তুমি একবারে এটা শর্টকাট ট্রিক ইউজ করে একবার ডিরেক্ট দেখাইতে পারো। তাহলে হচ্ছে, তাহলে একবার একটা সামারাইজ করি, তাহলে কি ছিল ভাইয়া? ট্রিকটা ছিল কি? একটা নিউ পেজ নিয়ে নিই। তাহলে ট্রিকটা ছিল কি, যখন যোগ মানে হচ্ছে যখন মনে করো ভলিউম সমান কোনো কিছু যখন তিনটা চলক গুণ আকারে থাকবে, লেন্থ ইনটু ব্রেডথ ইনটু ডেপথ, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন সমান, সেক্ষেত্রে কি হবে? ডেল্টা ভি বা হচ্ছে ভি, আয়তনের চূড়ান্ত গড় ত্রুটি বা হচ্ছে অ্যাকচুয়াল আয়তন সমান, এখানে তিনটা গুণ আকারে যখন থাকবে চলক, যখন কোনো পাওয়ার থাকবে না, তখন ডেল্টা এল বাই এল প্লাস প্রস্থের চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা বি বা হচ্ছে অ্যাকচুয়াল প্রস্থ বি প্লাস উচ্চতার হচ্ছে তোমার চূড়ান্ত গড় ত্রুটি ডেল্টা ডি বা হচ্ছে অ্যাকচুয়াল উচ্চতা, তাহলে ডি।
এখান থেকে আমরা তো ঠিকটা বের করে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আয়তন তো আমরা বের করতে পারবো অ্যাকচুয়াল কোনো কিছু, সেটা আমরা খালি জাস্ট হচ্ছে তোমার হচ্ছে এখানে চূড়ান্ত গড় ত্রুটিটা ডেল্টা ভিটা বের করে আসবে, তাহলে হচ্ছে তোমার ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা ডি বাই ডি ইন্টু এখানে ভলিউমটা গুণ হয়ে যাবে অ্যাকচুয়াল ভলিউমটা। ঠিক আছে, তাহলে এটা দেখো যখন গুণ তিনটা চলক হচ্ছে গুণ আকারে ছিল সূত্রের মধ্যে তখন। আর যদি হচ্ছে তোমার এভাবে কোনো পাওয়ার আকারে থাকে, মনে করো হচ্ছে ঘনকের একটা বস্তুর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ সমান সমান মনে করো ত্রুটি সহ দেওয়া আছে হচ্ছে তোমার মনে করো 5.3 প্লাস মাইনাস 0.2। ঠিক আছে, তাহলে আমরা জানি ঘনকের আয়তন মানে ঘনকের আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে হলো তখন কি করবো, আয়তন সমান এ সমান তুমি কি জানো, আয়তন এ সমান যখন দৈর্ঘ্য বস্তু উচ্চতা ঘনকের ক্ষেত্রে তিনটা সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আয়তন এ কি হয়, সেক্ষেত্রে তাহলে আয়তনের এখানে ভলিউম লিখি, এটা আয়তন এরিয়া, এটা তোমার হচ্ছে ভলিউম লিখলাম, তাহলে কি হবে ডেল্টা ভি। এখন দেখো যখন হচ্ছে তোমার পাওয়ার থাকবে, ঠিক আছে ভাইয়া, পাওয়ার থাকবে না তখন কি হবে, তোমার হচ্ছে থ্রিটা সামনে জাস্ট চলে আসবে ডেল্টা এ বাই এ। ঠিক আছে, আর ডেল্টা ভি বাই এখানে ভি অ্যাকচুয়াল আয়তন তো তুমি এখানে যে অ্যাকচুয়াল ইয়া থেকে এটা ভিউটা বের করে নিয়ে আসতে পারবা, অ্যাকচুয়াল ভি কত হবে প্লাস মাইনাস এই চূড়ান্ত ডেল্টা ভিটা তুমি বের করবে হচ্ছে এখান থেকে, তাহলে ডেল্টা ভি সমান তোমার কত হবে 3 × ডেল্টা এ, এটা অ্যাকচুয়াল এটা কি ছিল অ্যাকচুয়াল দৈর্ঘ্য বা হচ্ছে চূড়ান্ত গড় ত্রুটি দৈর্ঘ্যের বা হচ্ছে এ ইন্টু ভি। ঠিক আছে, এখান থেকে বের করো। এখন দেখো তুমি ভাবো মনে করো পাওয়ার এটা দিয়ে আমি করবো না, তাহলে তুমি এভাবে করতে পারো ভি সমান সমান মনে করো এ কিউ মানে কত এ গুণ এ গুণ এ, তাই না ভাইয়া? ঠিক আছে, তাহলে দেখো এটাতে আবার আমি আবার এটাকে কনভার্ট করে ফেলতে পারবো এটাতে, তাহলে এখান থেকে আবার আমরা কি লিখতে পারি ডেল্টা ভি বা হচ্ছে ভি ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ। সে একই তো কথা ভাইয়া, কানে হাত দিয়ে ধরো আর বাম হাত দিয়ে ধরো, সে একই তো কথা হচ্ছে। এখানে তিনটা ডেল্টা এ বাই এ এক্স প্লাস এক্স প্লাস এক্স যোগ করলে কত হয় 3x না, তাহলে তিনটা ডেল্টা এ বাই এ যোগ করলে হবে 3 × ডেল্টা এ বাই এ। তাহলে দেখো পাওয়ারের সূত্রটা আসলে একই কিছুই না, আর হচ্ছে মানে একই কথা ঘুরাই ফিরিয়ে বলা হয়। তাহলে এটা তুমি যদি এখানে আমরা যে ম্যাথটা করলাম এখানে যে ক্ষেত্রফল সমান এ সমান এল স্কোয়ারটা করলাম, এটাকে আমি এভাবে করতে পারতাম না? আমি ধরো পাওয়ারেরটা জানি না, আমি জাস্ট গুণেরটা জানি, তাহলে হচ্ছে এ সমান সমান মনে করো এল গুণ এল, বর্গাকৃতি কোনো দৈর্ঘ্য প্রস্থ সব সমান থাকে তাহলে হচ্ছে ক্ষেত্রফল হবে এল ইন্টু এল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারতাম ডেল্টা এ বাই এ সমান সমান ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা, মনে করো আমি পাওয়ারের সূত্রটা জানি না, গুণের সূত্রটা ইউজ করতেছি ডেল্টা এল বাই এল। তাহলে কি কথা এক্স প্লাস এক্স টু এক্স, তাহলে ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা এল বাই এল সমান কি হবে 2 × ডেল্টা এল বাই এল। সে একই কথা, তুমি এখানে এটা ইউজ করতে পারো আর এটাও ইউজ করতে পারো, যেটা ইউজ করো সে একই মান আসবে। তাহলে তো আজকের জন্য এতটুকুই ভাইয়া, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।